হ্যাঁ, শুরু করলাম। এই আশা করছি দেখা যাবে। তো আমি শুরুতে অন্তত শুভদীপকে পাওয়া গেলেই শুরু করব। আমি শুরুতে একটি কবিতা পড়বো। এই একজনকে পেয়েছি, তার মানে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে আজকে। আহ, আলো পৃথিবী প্রকাশনীর যাপন চিত্রকথা পর্বের অষ্টম পর্বই তো শুভদীপকে দেখতে পাচ্ছি। শুভদীপ আছে, আসল মানুষই আছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আলো পৃথিবী প্রকাশনী থেকে স্বাগত আমাকে জানিয়েছেন শুভদীপ। অবশ্যই শুভদীপকে স্বাগত আমিও জানাচ্ছি। এখানে যারা আছেন, যারা আসবেন, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, শুভদীপ আছে, শুভদীপ আছে। শুভদীপ, আজকে এই যে তোমার যাপন চিত্র কথার যে অষ্টম পর্ব, সে অষ্টম পর্বে তুমি আমাকে কথা বলবার জন্য, কবিতা পড়বার জন্য ডেকেছ। তোমাকে শুভেচ্ছা জানাই। সঞ্চিতা পাত্র, হ্যাঁ শুভ সন্ধ্যা সঞ্চিতা। এই তো সবাই আসছে আস্তে আস্তে, কোনো অসুবিধে নেই। আর ডেকেছ শুভদীপ, তোমাকে শুভেচ্ছা জানাই। আমার কবিতা নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। আশা করি কথা শোনা যাচ্ছে তো শুভদীপ ঠিকঠাক? যদি বলো আমাকে। কবিতা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, ভালো লাগে। ফলে সুযোগ পেলেই আমি কবিতা নিয়ে কথা বলার সুযোগ পেলেই আমি নিই নি। এবং এটা আমি লিখেছি আজকে। সমাপ্তি সেন শর্মা। নমস্কার, নমস্কার, শুভেচ্ছা, নমস্কার এবং স্বাগত। তো যেটা বলছিলাম যে 39তম এই 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 অন্তরীণ পর্বে, এটা আমার হচ্ছে 39তম, যাকে বলে লাইভ অনুষ্ঠান। বিভিন্ন জায়গায় আমার নিজেরটা ধরে সব কিছু ধরে আমার এগুলো ভালো লাগে, ভালো লাগে বলেই এগুলো করি। আমি শুরু করি, আরও অনেকে আসবে আস্তে আস্তে। আমি শুরু করি শুরুতে। হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে। আমি শুরু করি। বিদায় নিলেন কিছুদিন আগে আমাদের প্রিয় কবি, অগ্রজ কবি প্রণব কুমার মুখোপাধ্যায়। প্রণবদার একটি কবিতা পড়ি। হ্যাঁ, কবিতাটা পড়ি। তো সেই সময় আরও অনেকে আসবেন, কবিতাটা পড়া হবে। কবিতাটা খুব তাৎপর্যপূর্ণ কবিতা। প্রণবদাকে মনে রেখে হ্যাঁ কবিতাটা প্রণবদার পড়ি। আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন প্রণবদা, খুব ভালো মানুষ ছিল। ওর কবিতার একটা প্রসন্ন একটা প্রবাহ ছিল, একটা 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 শান্ত এবং শান্ত প্রসন্নতা ছিল। আমার মনে আছে অনেক দিন আগে, অনেক দিন আগে, অনেক দিন, প্রায় 20-25 বছর আগে, 30 বছরও হতে পারে। আমি ছোটো ছিলাম, আমার পাড়ার একটা লাইব্রেরি ছিল। পাড়ার নয়, আমার বাড়ি থেকে প্রায় 1.5 মাইল দূরে। হ্যাঁ সঞ্চিতা, শোনা যাচ্ছে, ধন্যবাদ। 1.5 মাইল দূরে। হ্যাঁ, সেখানে আমি এই প্রতিদিন সন্ধ্যাবেলায় গিয়ে বই পড়তে যেতাম, বই পত্রিকা পড়তে যেতাম। সেখানে আমি পড়েছিলাম প্রণব কুমার মুখোপাধ্যায়ের একটি কবিতার বই, এসো হাত ধরো। এখনও মনে আছে, 25-30 বছর আগে ব্যাপার, ইয়ার কি না, এখনও মনে আছে। শান্ত একটা প্রসন্নতা আছে। হ্যাঁ, বাংলা কবিতার এই এই ধরনটার যে কজন সফলভাবে চর্চা করেছেন তাদের একজন হচ্ছেন প্রণব কুমার মুখোপাধ্যায়। প্রণবদার একটা কবিতা পড়ে আজকে আমি শুরু করি। বন্ধুরা থাকুন, শুনুন, আসুন। ভাঙনকাল কবিতাটার নাম। বাড়িটা স্যাঁতসেঁতে, সারা দেওয়াল লোনা, অথচ পূব খোলা, অথচ দক্ষিণ, অথচ দিনগুলো এমন আছিল না। সকালে রোদ এসে জাগাতো প্রতিদিন। কবিতার শেষ লাইনটা মারাত্মক। শুরু শেষ হোক। বাদিকে গুহবাড়ি, পিছনে মৃত্যুর, পাখির ওড়াউড়ি সারাটা দিনভর, হাজার ফুল ফল, গাছপালার ভিড়, নিশুতি রাত জুড়ে বাগানে ঝিঝি স্বর। হ্যাঁ, এটা এই যে ছবিটা তৈরি করা হচ্ছে, এই ছবিটাকে ছোবল দেওয়া হবে একদম শেষে। এখন সেই ছবি স্মৃতির সম্বল। না গুহ মৃত্যুর, না গাছ, না গাছালি, কেবল ভাঙচুর, কেবলই বহুতল।
সময় ঢুকে পড়ল। কেবলই ভাঙচুর, কেবলই বহুতল, পুরনো নতুনের বিষম জোড়াতালি। এখন পূব নেই, উধাও দক্ষিণ, শুধুই উত্তরে হাওয়ার আনাগোনা। এখন স্যাঁতসেঁতে শরীরময় নোনা, আস্তে ঝুঁকে থাকা বেলা গড়ানো দিন। এইবার শেষ দুটো লাইন। ক্রমশ টের পাই ফুরবে যন্ত্রণা, বাড়ি না, আমি না, কেউই থাকব না। শেষ 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 লাইনটি, বাড়ি না, আমি নয়, কেউই থাকব না। প্রণবদার বিদায়ের পরিপ্রেক্ষিতে এই যে শেষ লাইনটি কি ভয়ঙ্করভাবে তাৎপর্যময় হয়ে উঠল, বেদনাময় হয়ে উঠল, তাই না? বাড়ি থাকে না ঠিকই তো, কিন্তু আমরাও হয়তো থাকবো না, প্রণবদা আজ নেই, কিন্তু যে বাড়ি ইট কাঠ পাথর বালি চুন সুটকির বাড়ি নয়, যে নির্মাণের যে বাড়ি তিনি আমাদের দিয়ে গেছেন, সৃষ্টির যে নির্মাণ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই বাড়িটি কিন্তু থাকবে, তাই না? সেই বাড়িটি কিন্তু থাকবে। অনেকে আছেন দেখতে পাচ্ছি, নাম না হলে বুঝতে পারছি না, যাই হোক থাকবে। তো সদ্য বিদায় নেওয়া প্রণবদার এই কবিতাটি পড়ে তার প্রতি আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আলো পৃথিবীর এই যাপন চিত্র পর্ব, যাপন চিত্রের ৮ম পর্ব শুরু করলাম। প্রণব কুমার মুখোপাধ্যায়ের একটা কবিতা। আসলে আজকে আমাকে বলেছে শুভদীপ, কবিতা আমার নিজের কথাবার্তা, নিজের কবিতা লেখার কথাবার্তা, নিজের কবিতা চর্চার কথা টথা বলতে বলি, কিছুটা বলতে ভালোই লাগে, বলি। আমি বলি যে আমার পাপড়ি গুহনেগি, ধন্যবাদ পাপড়ি, শুভেচ্ছা এবং স্বাগত, ভালো থেকো পাপড়ি, আমাদের প্রিয় কবি বন্ধু পাপড়ি। ওই অমিতাভ গুপ্ত, আমাদের সবার শ্রদ্ধেয় কবি, প্রিয় কবি অমিতাভ গুপ্ত আমার প্রথম বইয়ের প্রকাশক ছিলেন। আজকের কথা না, এটা হচ্ছে, জানি না আমার সেই সময় বন্ধুরা এখানে আছে কি না, এটা সঞ্চিতা পাত্র, সঞ্চিতা বলছেন শুধু কবিতাটি থেকে গেছে, ঠিক এই যে কবিতার যে নির্মাণ, সেই নির্মাণটা থেকে গেছে, অসাধারণ, সেই নির্মাণটা থেকে গেছে ঠিকই। প্রত্যক্ষ যে বাড়িটি, সেই বাড়িটি থাকবে না, আমাদের প্রত্যক্ষ অস্তিত্ব থাকবে না তো বটেই, প্রণবদাও নেই এখন, কিন্তু কবিতাটি থেকে গেছে, এই নির্মাণটা থেকে গেছে। এটাই আসল কথা। তো আমার প্রথম বইটি করেছিলেন অমিতাভ গুপ্ত। আমার কিছুদিন, আমি তখন অমিতাভদার বাড়িতে নিয়মিত আসতাম, রোববার টোববার করে এসে বসতাম। আরও অনেকে ছিলেন, কবি বন্ধুরা ছিলেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। আমার কিছু কবিতা, সেই সময় কবিতা আমি পড়বো, আমার নিজের কবিতা পড়বো, সে সময়ের কবিতাগুলো ছিল এত এত সংক্ষিপ্ত, এত সংকুচিত, এত ভেতরের দিকে গুটিয়ে থাকা। সেই কবিতাগুলো উনি নিয়ে জোর করে নিজের পয়সা খরচ করে দিয়েছিলেন একটি বইয়ের নাম ছিল কলি নন্দুপুর। প্রণবদা আমাদের মধ্যে থাকবেন, সঞ্চিতা বলছে, সে বইটির নাম ছিল কলি নন্দুপুর। ছোটো 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 সব কবিতা ছিল। মানে একটা কবিতাকে সংক্ষিপ্ত করার জন্য, সংহত করবার জন্য আমাদের ঝোঁক, সারা পৃথিবীতেই কবিদের একটা ঝোঁক আছে, তাই না? ঝোঁক আছে। মালামের কথা আমরা জানি, একটি শব্দ দিয়েও একটি কবিতা লেখা হচ্ছে আগে একসময়। কবিতার বিষয়ের সঙ্গে সাম্য রেখে, সখ্য রেখে কবিতার আকারটাকেও তৈরি করা হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে, বাংলাতেও পুষ্কর দাশগুপ্তরা করেছিলেন। প্রথম বই প্রকাশ, এই তো মৌমিতা এসে গেছে। মৌমিতা আমাদের একজন প্রিয় কবি বন্ধু, তরুণ কবি। মৌমিতা, শুভেচ্ছা এবং স্বাগত। সমাপ্তি। আমার প্রথম বই ছাপা হয়েছিল 1990 সালে, 1990। ফলে কি হয় জানো তো, এই যে আমাকে কেউ
অনেক আলোচনা আমি দেখেছি, আমাকে কেউ কেউ আলোচনা করেন আশির কবি হিসেবে। এই তো পার্থপ্রতিম, পার্থপ্রতিম মজুমদার, আমাদের আরেক তরুণ প্রিয় কবি বন্ধু। পার্থপ্রতিম, স্বাগত। তো এখন কেউ কেউ আলোচনা করেন ওই আশির কবি হিসেবে, হ্যাঁ। আবার কেউ কেউ আলোচনা করেন 90-এর কবি হিসেবে। আমি দুটোই দেখেছি। আশির কবি হিসেবেও আমাকে রেখে আলোচনা দেখেছি, 90-এর কবি হিসেবেও আমাকে নিয়ে আলোচনা দেখেছি। কারণ হচ্ছে আমার সূচনাটা ওই সময় 90 সাল। মানে আমি এদিকে না ওদিকে। আবার আবার বিপদ আছে, এটা ভয়ঙ্কর বিপদ আছে। বিপদটা কি বলো তো? বিপদটা হচ্ছে স্বপ্ননীল, স্বপ্ননীল, শুভেচ্ছা। বিপদটা হচ্ছে আশির কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকে মনে করেন, ধরো একটা বইয়ের মধ্যে 70-এর কবিতা, 80-র কবিতা, 90-এর কবিতা ইত্যাদি আছে। আশির কবিতা নিয়ে যিনি আলোচনা করবেন তিনি ভাবলেন, ও মঞ্জু 90-এর, সুমন্ত 90-এর কবি, আমার তো ও আলোচনাও আসবে না, মিটে গেল। 90-এর কবিতা নিয়ে যিনি আলোচনা করছেন তিনি ভাবছেন সুমন গুণ তো 80-র কবি। আর কী হলো তারপরে? 80 নিয়ে যিনি লিখলেন তার লেখা তো আমি নেই, 90 নিয়ে যিনি লিখলেন তার লেখা তো আমি। এই কাণ্ডও ঘটেছে, এই কাণ্ডও ঘটেছে, উল্টোটাও ঘটেছে, অস্বীকার করবো না। সেটা খুব কম যে 80 নিয়ে যিনি আলোচনা করছেন তিনিও আমাকে নিয়ে আলোচনা করেছেন, 90 নিয়ে যিনি আলোচনা করছেন তিনিও আমাকে নিয়ে আলোচনা, কিন্তু এটা কম হয়েছে, কম হয়েছে, কম হয়েছে। ক্ষতির ভাগটা বেশি। হ্যাঁ, মজা করছি, এগুলো মজার ব্যাপার। তো 1990 সালে আমার প্রথম কবিতার বই কলি নন্দপুর অমিতাভ গুপ্ত চেপে দিয়েছি। আমাকে স্নেহ করতেন, এখনও করেন। লাভলি এসেছে, লাভলি আমাদের প্রিয় ছাত্রী, লাভলি আছে। তো অমিতাভ গুপ্ত আমাকে, মজার না সমাপ্তি? গৌতম বলছে আলোচনা ভালো হচ্ছে, ধন্যবাদ। খুবই মজার বলেই একটু আলোচনা করলাম আর কি, বন্ধুদের সঙ্গে তো কথা বলছি এখানে, খুব সিরিয়াস হয়ে গম্ভীর হয়ে আমি পারি না। তো যেটা বলছিলাম, অমিতাভদা করে দিয়েছিলেন। অমিতাভদা আমার পাড়াতেই থাকেন এখন, এই যে শতাব্দী এসে গেছো, হ্যাঁ ধন্যবাদ, শুভেচ্ছা এবং স্বাগত। সন্দীপ রায়, শুভেচ্ছা। হ্যাঁ, সমাপ্তি বলছে আপনি নিজে আমাকে কোন দর্শক হিসেবে চিহ্নিত করবেন? শক্ত প্রশ্ন করলে বিদ্যুৎ কবি কুসুমের জটিল গমক নিয়ে কিছু বলবো। হ্যাঁ, শত জল ঝর্ণার ধ্বনি থেকে বেরিয়েছিল। বিদ্যুৎ অত্যন্ত গুণী তরুণ কবি এবং সম্পাদক, তো অসামান্য কিছু কাজ করছেন। বিদ্যুৎদের জন্যই, শুভদীপদের জন্যই, এরকম তরুণদের জন্যই বাংলা কবিতার ঘরানাটা অক্ষত আছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে সমাপ্তি জিজ্ঞেস করেছিল যে সোহম, ধন্যবাদ, আমাকে জিজ্ঞেস করেছিল আমি নিজেকে কোন দশকের কবি হিসেবে বলবো। আমি নিজেকে মেজাজের দিক থেকে আমি নিজেকে কিন্তু আশিরই বলবো। হ্যাঁ, শৈলেন চৌনি, শুভেচ্ছা। শৈলেন আমাদের প্রিয় কবি বন্ধু, শৈলেন চৌনি। শৈলেন, ভালো থেকো। আশি হিসেবে মেজাজের দিক থেকে আমার কিন্তু আশির সঙ্গেই সখ্য বলে আমার মনে হয়। নিজের কথা নিজে বলা উচিত নয়, কিন্তু আমার মেজাজের দিক থেকে আশির সঙ্গে আমার সখ্য আছে বলে মনে হয়। সময়ের দিক থেকে 90-এর কাছাকাছি হয়তো, কিন্তু মেজাজের দিক থেকে আমার, যেমন ধরে যাক, এরকম বাংলা কবিতা অনেকে আছে, দেবদাস আচার্য সময়ের দিক থেকে আসলে 60-এর কবি, কিন্তু মেজাজের দিক থেকে কিন্তু দেবদাস দা আসলে 70-এর কবি। ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের সবার শিরোধার্য কবি, সবার অনম্য কবি দেবদাস আচার্য, তার কবিতার যে মেজাজ, সে মেজাজের সঙ্গে সখ্য বেশি 70-এর 80-র তুলনায়, তাই না? আমার বন্ধুরা রয়েছেন, তারা নিশ্চয়ই এটা বলবেন, মনে হয়, আমার নিজের ধারণা। চন্দ্রনাথ শেখ, ধন্যবাদ, শুভেচ্ছা চন্দ্রনাথ বাবু। তো আচ্ছা, এবারে আমাকে সুবীর সরকার, আমাদের প্রিয় কবি বন্ধু সুবীর, ভালো থেকো। সুবীরের অসামান্য কিছু কবিতা সেদিনও পড়লাম, কোথায় যেন। সুবীর, শুভেচ্ছা। তো কুসুমের জটিল গমক নামে আমার যে বইটার কথা বিদ্যুৎ বলল, সেই বইটা আসলে শতজল ঝর্ণার ধ্বনি থেকে বেরিয়েছিল। সেই বইয়ের কথা বিদ্যুৎ বলি, তার আগে আমার যে অমিতাভ গুপ্ত আমার যে প্রথম বইটা করে দিয়েছিলেন 90 সালে, কলি নন্দপুর, সেই বইটা নিয়ে যে কত কাণ্ড হয়েছিল আগে। তো সেই বইটার, সুবীর, সেই বইটার একটা ছোট, সেই কবিতাগুলো কেমন ছিল বোঝানোর জন্য একটা কবিতা বলি। সোহম, ধন্যবাদ, শুভেচ্ছা।
কেমন ছিল? কবিতার নাম স্মৃতি, আমার কবিতা। হ্যাঁ, শোনেন। যে নিঝুম পড়ে রইল, ঘন উঠছে গরিব সন্ধ্যায়। নিরুপম এসেছো? নিরুপম, আমাদের আর এক তরুণ কবিবন্ধু নিরুপম শর্মা চৌধুরী, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সুবীর। যে নিঝুম পড়ে রইল, ঘন উঠছে গরিব সন্ধ্যা। কত টিপ মুদি সকালের ভুল এই রাগ, আর আলোর দোতলা গোল টেবিলের ঘোর। শেষ। হ্যাঁ, সুবীর, এ শেষ। এই ছিল আমার প্রথম পর্বের কবিতা। যতটা গুটিয়ে রাখা যায়, এই যে বলে লিখেছি না, ঘন উঠছে গরিব সন্ধ্যা, আলোর দোতলা। হ্যাঁ, লাভলি, আলোর দোতলা। এইভাবে যত কম শব্দ ব্যবহার করে কবিতা লেখা যায়, সেই চেষ্টা ছিল আমার প্রথম বইয়ে। অমিতাভদা আমার এই ধরনটি দেখে খুবই উৎসাহিত হয়েছিল। হ্যাঁ, অপাত্রে স্নেহ বর্ষণ করেছিলেন, খুব উৎসাহিত হয়েছিলেন। হ্যাঁ, শুভ সন্ধ্যা, উদয়ান্নব করেছিলেন। তো সেই জন্যে এই বইটি প্রকাশিত হয়েছিল। মুশকিল হয়েছিল এই কবিতাগুলো ছাপার সময়, আমাকে বলবার সময়, কবিতা পড়বার সময়, ধরে যাক বন্ধুরা আছে কবিতা পড়ছি, এই কবিতাগুলো আমাকে 3বার 4বার করে উচ্চারণ করে করে পড়তে হতো। কারণ কী বলতে চাইছে এই কবিতা, পাঠকদের কথা ছেড়ে দিচ্ছে, আমি নিজেও ভালো করে বুঝতে পারতাম না। হ্যাঁ, সেই ধরন থেকে আমি সরে এসেছি। যে বইটিতে প্রথম, সেই বইটির কথা বিদ্যুৎ বলছিল, সেটা ছাপিয়ে দিয়ে সেটা বের করেছিলেন শতজল ঝর্ণার ধ্বনির সঙ্গে যুক্ত। সুবীর। হ্যাঁ, যুক্ত গৌতম চৌধুরী, মৃদুল দাশগুপ্ত, আমার খুব শ্রদ্ধেয় অগ্রজ রাজশ্রী এসে গেছে। রাজশ্রী, শুভেচ্ছা, স্বাগত, আমাদের প্রিয় কবি বন্ধু রাজশ্রী গুহ বন্দ্যোপাধ্যায়, শুভ সন্ধ্যা। তো মৃদুল দা, গৌতম দা আমাদের শ্রদ্ধেয় অগ্রজ কবি। হ্যাঁ, প্রতাপ হালদার, ভালো থাকবে, শুভেচ্ছা। তারা আমার একগুচ্ছ বই করেছিলেন, অনেকের বই বেরিয়েছিল, অনেকে, মৃদুলদার বেরিয়েছিল, গৌতমদার বেরিয়েছিল, আমাদের অনেকেই বেরিয়েছিল, অনেকে, অমিতাভদার বেরিয়েছিল। হ্যাঁ, শৈলেন, ধন্যবাদ। অনেকে বেরিয়েছিল, অনেক তরুণ কবি। বিশ্বজিৎ পালের বেরিয়েছিল, চমৎকার একটা বই ছিল বিশ্বজিৎ পাল। হ্যাঁ, বিদ্যুৎ জানবে, সুবীর, বিদ্যুৎ জানবে। অনেকের বই বেরিয়েছিল। শতজল ঝর্ণার ধ্বনি নিয়ে বোধহয় একটা কোথায় কাজও বিদ্যুৎ করছে, সংখ্যা করছে। হ্যাঁ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ হবে শতজল ঝর্ণার ধ্বনির পুরো আন্দোলনটা নিয়ে। হ্যাঁ, বিমান বাহাতর বেরিয়েছিল। হ্যাঁ, ঠিক, বিমান বাহাতর বেরিয়েছিল। এতে পুরো খবরটা বিদ্যুৎ জানবে। অনেকের বেরিয়েছিল, খুব সুন্দর, চমৎকার চমৎকার তাৎপর্যপূর্ণ সমস্ত বই বেরিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ বই বেরিয়েছিল। এই পুরো ইতিহাস নিয়ে, ওই কৃষ্ণগড়ের সম্মেলন নিয়ে, প্রতিষ্ঠান অপ্রতিষ্ঠান নিয়ে, প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে, এইসব বই নিয়ে। আর 70 এবং 80-র দশকটা ছিল এই 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 সমস্ত আন্দোলনের দশক, চিন্তাভাবনার দশক, মনস্ক চর্চার দশক। হ্যাঁ, দারুণ একটা সময় ছিল। সেই সময় একটা ছোটো ছোটো সমস্ত পত্রিকা বেরোতো, একেবারে ছোবল মারতো সেসব পত্রিকা, হিল হিলে সমস্ত পত্রিকা, ছোটো ছোটো কাগজ, 1 ফরমার 2 ফরমার সব কাগজ। হ্যাঁ, নিরুপম, ধন্যবাদ। 1 ফরমার 2 ফরমার সমস্ত কাগজ বেরিয়েছিল সেই সময়। ওই দশকটা 70 থেকে 80 পর্যন্ত, ওই দশকটা ছিল এই ধরনের চর্চার দশক। মেধাবী, একরোখা, শানিত, প্রতিবাদময়। হ্যাঁ, পার্থপ্রতিম, ভালো থেকো। প্রতিবাদময় কথাবার্তার দশক, আন্দোলনের দশক, আলোচনার দশক। গৌতম চৌধুরী একটা পত্রিকা করতেন অভিমান বলে, সেই কী কাগজ, যে কী কাগজ, ভাবা যায় না। যাই হোক, তো কুসুমের, এই হচ্ছে কুসুমের জটিল গমকের এই ব্যাপারটা, এই ঐতিহ্যটা, এই 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 ধরনটা, এই 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 বৈশিষ্ট্যটা, এটা নিয়ে আমাকে আমাদের ওই অনেক অনেক মত ছিল, তার মধ্যেই অনেক মত ছিল, মতবিরোধ ছিল। হ্যাঁ, নানা রকম ব্যাপার ছিল। রক্তমাংস পত্রিকার একটা সংখ্যায় জয়দেব বসু এটা নিয়ে একটা অসামান্য লেখা লিখেছিল।
এই এর 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 বিরুদ্ধেই প্রায় এই 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 যে প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপার। হ্যাঁ রবিন ঠিক আছে, ও দেরি কিছু হয়নি, আমাদের তো চলছে কথাবার্তা। প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান বিরোধিতা এটা নিয়ে গৌতম ঘোষদস্যুদের একটা অসামান্য লেখা লিখেছিল, জয়দেব একটা অসামান্য লেখা লিখেছিল, বিরোধিতা ছিল তাদের মধ্যে লেখা ছিল। হ্যাঁ নিশ্চয়ই আমাদের বিদ্যুৎ ওই লেখাগুলো পেয়েছো, ওই 12 মাস ওই রক্তমাংস পত্রিকার ওই সংখ্যাটা। হ্যাঁ দুটো মারাত্মক লেখা ছিল, জয়দেবের লেখাটা তো অসামান্য, মত ছিল মতবিরোধ ছিল। এখন এতদিন পর আমাদের কবিতা চর্চার যে মুহূর্তে আমরা আছি, এখানে থেকে কিন্তু ওই সময়টাকে বোঝা একটু মুশকিল, একটু মুশকিল। সময়ের চরিত্রটা একদম পাল্টে গেছে, ধরনটা একদম পাল্টে গেছে, দিক চিহ্নগুলো সরে গেছে। হ্যাঁ হ্যাঁ জয়দেব বসু নিয়ে বিস্তৃত বলুন, চন্দ্রনাথ বলছেন। জয়দেব নিয়ে অনেক জায়গায় বলেছি, শুভাশিস মণ্ডল শুভেচ্ছা। বলেছি জয়দেব লিখেছিল, তো বলবো তো কুসুমের জটিল জটিল গমক। হ্যাঁ নিজের লেখার ভাঙা করা নিয়ে কিছু, হ্যাঁ সমাপ্তি ভালো বলেছো, এটা নিয়ে আমাকে শুভদীপও বলেছে নিজের লেখা নিয়ে বলতে, সেটাই বলছি। বিদ্যুৎ বলেছিল ওই কুসুমের ওই ওই শতজল ঝর্ণার ধ্বনির পটভূমিকা নিয়ে কিছু বলতে, সেটা বললাম। খুব খুব তাৎপর্যপূর্ণ পটভূমি কিন্তু শতজল ঝর্ণার ধ্বনির, বিদ্যুৎ কাজটা শেষ করলে বোঝা যাবে। সেই ওইখান থেকে বেরিয়েছিল আমার কুসুমের জটিল গমক বইটি, সম্ভবত 1991 সালে, 91-92 সালে, দুটোই ছোট। ওই ওই প্রথম বইটাও 8 পাতা না 9 পাতা 10 পাতা এরকম, কুসুমের জটিল গমক হচ্ছে 1 ফর্মা 16 পৃষ্ঠা। প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ করেছিলেন মৃদুল দাশগুপ্ত। রণবিদ্যাকে দেখলাম মনে হচ্ছে, আমাদের প্রিয় কথা সাহিত্য। তো মৃদুল্লাহ কাভার করে দিয়েছিলেন, সেই কাভার প্রচ্ছদ করে দিয়েছিলেন, সেই প্রচ্ছদ চমৎকার প্রচ্ছদ, প্রত্যেকটা বইয়ের একই প্রচ্ছদ, এবং তারপরেও যে বইগুলো বেরিয়েছিল সেগুলো তাই। সেই কুসুমের জটিল গমক থেকে আমার কবিতার ভাষার পরিবর্তনটা শুরু হলো। মানে প্রথম কবিতার বইয়ে আমি নিজেকে যতটা গুটিয়ে রেখেছিলাম, যতটা গোপন রেখেছিলাম, যতটা সংহত রেখেছিলাম, চেয়েছিলাম অন্তত রাখতে, তার থেকে বেরিয়ে গিয়ে আমি পরের বই থেকে কুসুমের জটিল গমক থেকে আমি একটু ছড়িয়ে কথা বলতে শুরু করলাম। হ্যাঁ হামিদা বেগম এসছেন। হামিদা বেগম অত্যন্ত গুণী অধ্যাপক, আমাদের বন্ধু, আমার তো বিশেষ বন্ধু, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান। হামিদা এসছেন, শুভেচ্ছা ভালোবাসা হামিদা। হামিদা একটি বিভাগের পক্ষ থেকে চমৎকার একটি পত্রিকাও করেছেন, অত্যন্ত গুণী এবং যাকে বলে সক্রিয় অধ্যাপক। তো কুসুমের জটিল গমক থেকে আমি ছড়িয়ে বলতে শুরু করলাম, হাত থেকে সুতোগুলো বের করে দিতে শুরু করলাম। আমি জানি না এখনও আমি নিশ্চিত নই এই পরিবর্তন, এই পথ পাল্টে ফেলা, হ্যাঁ আমার কাব্যভাষা নিয়ে, হ্যাঁ পথ পাল্টে ফেলা, এগুলো আমার কবিতার পক্ষে শুভ হয়েছে নাকি ভুল হয়েছে, আমি এখনও নিশ্চিত নই। অনেক দিন হয়ে গেল 90 সাল মানে কত বছর হলো? 30 বছর হয়ে গেল। 30 বছর হয়ে গেল। তো 30 বছর ধরে কবিতা চর্চার এই যে সরণি ধরে আমি চলেছি, এই সরণিতে একটা সরণি নয়, নানা সরণি। তো এই প্রথম বই থেকে সরণি পরিবর্তন, দিক পরিবর্তন, পথ পরিবর্তন, গতি পরিবর্তন ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি নিশ্চিত নই, ভেবে লাভ নেই। তো আমি কুসুমের জটিল গমক থেকে, যে বই থেকে আমি একটু পরিবর্তিত হতে চেষ্টা করলাম, ছড়িয়ে কথা বলতে চেষ্টা করলাম, সেই বইয়ের একটা কবিতা পড়ি। বইটার নাম হচ্ছে কুসুমের জটিল গমক, শতজল ঝর্ণার ধ্বনি থেকে বেরিয়েছিল। এখান থেকে একটা কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে ধ্রুপদী। আসক্ত পুতুল তারা হিন্দু মতে নড়াচড়া করে। হ্যাঁ আমরা প্রতিনিয়ত শিখি আপনার লেখা। ও ঠিক আছে, সবাই, আমিও সবার লেখা পড়তে শিখি,
হ্যাঁ, নিজের লেখাও আমাকে শিক্ষিত করে। কখনো কখনো সুবীর বলছেন সুমন ভালো আলোচক, আরে ঠিক আছে। হ্যাঁ, এই আসক্ত পুতুল তারা হিন্দু মতে নড়াচড়া করে, সৎ ও পরিশ্রমী। নমস্কার, নমস্কার। গচ্ছিত তর্জনী তুলে মাঝে মাঝে, গচ্ছিত তর্জনী তুলে মাঝে মাঝে অনুকম্পা ভরে ডাক দেয়। কুহক মেশানো থাকে বলে মনে হয় তারা যেন এরকমই আলস্যে ও ফলে তথ্যময়। তারা নির্ধারিত পিতা ও হাতল ধরে ধরে বড়। তারা নির্ধারিত পিতা ও হাতল ধরে ধরে বড়, শুধু পুত্র আর দেবতা বৎসল। নির্ধারিত পিতা ও হাতল ধরে ধরে বড়, তারা শুধু পুত্র আর দেবতা বৎসল। এটা ছিল আমার দ্বিতীয় বই, দ্বিতীয় কবিতার বই, কুসুমের জটিলগম। সেই জটিলগমকের প্রথম প্রথম কবিতা। আমার ওই যে শ্রেষ্ঠ কবিতা ভারতী থেকে বেরিয়েছে, সেখানে পরপর পরপর রয়েছে, ফলে আমার বলতে সুবিধা হচ্ছে। আর ২১ শতক থেকে একটা নির্বাচিত কবিতা ওরা করেছেন, সেখানেও রয়েছে। আমি এই এই ফলে এই 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 যে চলনটা, ধারাবাহিকতাটা ধরতে পারছি, ধরে কথা বলতে পারছি। হ্যাঁ, অনিবার্য এক কবি গৌতম সাহা, ঠিক আছে, ধন্যবাদ। তো হ্যাঁ, নিরুপম বলছে এই সময়ের প্রেক্ষাপটে খুব প্রাসঙ্গিক একটা কবিতা। ধন্যবাদ নিরুপম। তারপর থেকে আমি একটা গিন্সবার্গের কথা প্রায় বলি না। গিন্সবার্গ বলেছিলেন না, গিন্সবার্গকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কবিতায় কতটা কাটাকুটি করেন। গিন্সবার্গ বলেছিলেন, কবিতা লেখা হয়ে যাওয়ার পরে আমি কবিতার দিকে আরেকবার ফিরে দেখি কোথায় কোথায় আমি অতি সচেতন হয়ে উঠেছি, অতি সচেতন হয়ে উঠেছি। যেখানে যেখানে অতি সচেতন হয়ে উঠেছি বলে আমার মনে হচ্ছে, সেই জায়গাগুলোকে কেটে 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 বাদ দিয়ে তারপরে কবিতাটা সম্পূর্ণ হয়, ঠিক হয়, সৎ হয়। হ্যাঁ, এটা একটা ধরন। এই ধরনটা আমার পরের দিকের কবিতাগুলোতে বেশি এসেছে। মানে আমি যেটা করতাম, আমি এক জায়গায় লিখেছিলাম যে শব্দের গোপন দেবনাগরী নিয়ে আমি প্রথম দিকে মজেছিলাম, একদম প্রথম দিকে এই কবিতা লেখার প্রথম পর্বে মজেছিলাম। শব্দের গোপন দেবনাগরী নিয়ে আমি মজেছিলাম। তারপর আমার মনে হলো যে পাঠককে, উদয়ার্ণব বলছেন চমৎকার লাগছে, ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু তারপর আমার মনে হলো যে পাঠককে অত অত পরিশ্রম করানোর অধিকার আমার নেই, অধিকার আমার নেই। হ্যাঁ, এতটা নিজের কাছে কথা রেখে কবিতা লেখার দায়, কবিতা লেখার অধিকার আমাকে কে দিয়েছে? কেন পাঠক এতটা আসবেন এগিয়ে? আমাকেও তো কিছু এগোতে হবে। সারা পৃথিবীর কবিতা চর্চায়, লেখালেখির চর্চায় কিন্তু এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, প্রচুর বিতর্ক আছে, প্রচুর বিতর্ক আছে। তো কেন পাঠক এত পরিশ্রম করবে? কেন পাঠকের উপর আমি এত দায়িত্ব দেব? ফলে আমি একটু কথা খুলে বলতে শুরু করি, ছড়িয়ে বলতে শুরু করি। তার ফলে দেখা যাবে, এটা আমাকে অমিতাভ গুপ্ত বলেন, এখনও বলেন যে আপনার কবিতা উনি তো সবাইকে আপনি করে বলেন। ও বাহ, ও আমার উদয় সাহা বলছেন, আপনার উপাসনা জ্যোতিচিহ্নময় কাব্যগ্রন্থ সম্পর্কে পড়লাম, ভীষণ আগ্রহ যাচ্ছে বইটি সংগ্রহ করবার। ধন্যবাদ ধন্যবাদ। এটা আমার শেষ বইটি, হ্যাঁ শেষ বই, ঠিকই শেষ বই। তো যেটা বলছিলাম যে একটু অমিতাভ গুপ্ত আমাকে এখনও বলেন যে আপনি প্রথম বইয়ের ওই সংগুপ্তি থেকে, প্রথম বইয়ের ওই গোপন রহস্যময়তা থেকে আপনি যে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিলেন। দেবজ্যোতিকে দেখতে পাচ্ছি, দেবজ্যোতি আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, কবি বন্ধু,
দেবজ্যোতির কবিতার ভাষার কাছে বাংলা কবিতা বহুদিন ঋণী থাকবে, বহুদিন ঋণী থাকবে। ওর কবিতাতে আমি বলেছিলাম এক সময় বহুদিন ঋণী থাকবে। হ্যাঁ, দেবাশিস শাহ, দেবাশিস, হ্যাঁ অনেকদিন পর দেখা হলো, আমাদের এক গুণী শিল্পী বন্ধু দেবাশিস, আমার বইয়েরও সে প্রচ্ছদ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ, শুভেচ্ছা দেবাশিস। দেবজ্যোতি স্বাগত এবং শুভেচ্ছা। যেটা বলছিলাম, দেবজ্যোতিও জানে আমাদের ওই প্রথম পর্বের ব্যাপারটা, যে শতজল ঝর্ণার ধ্বনিত ইত্যাদি ইত্যাদি। তো পাঠককে এত পরিশ্রম করানোর অধিকার আমার নেই, আমার পরে মনে হলো, বলে আমি আস্তে 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 আস্তে, প্রতীক চৌধুরী শুভেচ্ছা, আমি আস্তে আস্তে কবিতা ছড়িয়ে বলতে শুরু করলাম, ছড়িয়ে বলতে শুরু করলাম। তার ফলে যেটা হলো, যেটা হলো যেটা হলো সেটা হচ্ছে, হ্যাঁ নিরূপণ, সেটা হলো যে তারপরে আমার কবিতার কি কি হাল হলো আর কি, কি হাল হলো সেটা পরের কবিতা বইগুলো পড়লেই বইয়ে যাবে। আমি তার পরের কবিতার বইয়ের নাম ছিল অপহরণের পাঠ। সেই বইয়ের কবিতাগুলো না এই 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 দুটো সন্ধিক্ষণে দাঁড়ানো তো, নিজের ভেতরের দিকে গুটিয়ে গিয়ে কবিতা লেখার ধরন আর ছড়িয়ে দেবার ধরন, এই দুটোর মাঝামাঝি জায়গায় পড়েছিল হচ্ছে এই বইটি অপহরণের পাঠ বলে। এই বইটির মধ্যে অনেক অনিশ্চয়তার চিহ্ন রয়ে গেছে, অনেক অনিশ্চয়তার চিহ্ন রয়ে গেছে, অনেক দ্বিধার চিহ্ন রয়ে গেছে, হ্যাঁ, অনেক অস্বস্তির চিহ্ন রয়ে গেছে। আচ্ছা, সমাপ্তি আর একটা ভালো কথা বলেছে, সমাপ্তি বলেছেন যে আপনি কখনো কোনো লিটল ম্যাগাজিন সম্পাদনা করেননি। বাহ, খুব ভালো কথা মনে করি, ধন্যবাদ সমাপ্তিকে, ধন্যবাদ। খুব ভালো কথা মনে করিয়ে দিলেন সব পত্রিকা সম্পাদনার কথা, এটা তো বলতেই হবে। পড়েছি, আমি একটি পত্রিকা সম্পাদনা করেছি, একটি না দুটি, আগে আসল কথাটা বলি। সেটা হচ্ছে, হ্যাঁ স্মরণীয় অভিজ্ঞতা, সেটা হচ্ছে পত্রিকাটার নাম ছিল বব্বল, কবিতাটার নাম ছিল বব্বলে। সেদিনই কে একজন তরুণ কবি পত্রিকাটার কথা জিজ্ঞেস করছিল তাকে, তো বব্বল, হ্যাঁ বব্বল, সেই পত্রিকাটির প্রতি পত্রিকার মাথায় ছিলেন আমাদের সবার দেবজ্যোতি। বলছে খুব ভালো লাগছে তোমার কথা, ধন্যবাদ, শুভেচ্ছা বন্ধু সমাপ্তি। হ্যাঁ, শুভদীপের মা সমাপ্তি হচ্ছেন, শুভদীপের মা সমাপ্তি সেন শর্মা, শুভদীপের মা, আপনাকে নমস্কার এবং 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 ধন্যবাদ, সমাপ্তি সেন শর্মা, শুভদীপের মা জানতে চাইছেন আমার পত্রিকা সম্পাদনার কথা। তো বব্বল বলে আমি একটি পত্রিকা সম্পাদনা করতাম, সেই পত্রিকার মাথায় ছিলেন আমার দেবজ্যোতির, বিদ্যুতের, শুভদীপ সবারই প্রিয় কবি, হ্যাঁ শ্রদ্ধেয় কবি। বাংলা ভাষা এরকম মৌলিক কবিতা, ওই বাংলা এরকম মৌলিক কবিতার ভাষা খুব কম কবিরই আছে, রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী। আমি কিছুদিন নৈহাটি ছিলাম, আমি এবং দেবজ্যোতি নৈহাটিতে পড়েছি, কিছুদিন ছিলাম। রমেনবাবু ছিলেন আমার সেই পত্রিকার মাথায়, পত্রিকার নাম ছিল বব্বল। সেখানে ওই সময় দু তিনজন 70-এর তরুণ, তখন তরুণ ছিলেন তারা, 70-এর কবি সেখানে ছিলেন নৈহাটিতে। তাদের একজনের নাম হচ্ছে আলোক সোম। আলোক সোমের কথা এখনকার ছেলেমেয়েরা খুব একটা জানে না, কিন্তু আলোক সোমের এই দেশ দারু হরিদ্রার, এই নামে একটি অদ্ভুত কবিতার বই আছে, একেবারে নিজের ভাষায় লেখা। ছবিটা আছে কিনা আমি দেখছি, আচ্ছা আমি দেখছি এই আমার ওই বব্বলের ছবি যদি থাকে আমি দেখানোর চেষ্টা করছি। তো তাদের মধ্যে একজন হচ্ছেন বৈদ্যনাথ চক্রবর্তী, বাপি সমাদ্দার এবং আলোক সোম, এই তিনজনের একটা কাব্যগ্রন্থ ছিল, তিনজনের কবিতা নিয়ে একটা কবিতার বই ছিল, তার নাম ছিল চরাচর আমাদের। সে তিনজনের কবিতা নিয়ে, সেটা বইটিও অত্যন্ত অন্যরকম একটি বই, কবিতার বই। তো এই আলোক সোম, বৈদ্যনাথ চক্রবর্তী, বাপি সমাদ্দার তো পরেও আমার সঙ্গে যোগাযোগ আছে, এদের
প্রশ্রয়ে আমার ওই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, এবং রমেনবাবুর একটা মদত ছিল এই পত্রিকাটার প্রতি। সেই পত্রিকাটা ছিল হচ্ছে একরোখা পত্রিকা। সেই পত্রিকার প্রথম সংখ্যায় আমি কি প্রবন্ধ লিখেছিলাম, বাংলা সাহিত্যের যত কবি এতদিন ধরে লিখেছেন সবাইকে একেবারে নস্যাৎ করে। ওই পত্রিকাটা আমি এখন হারিয়ে গেলে খুশি হই, কারণ ওই লেখাটি ওই লেখাটি এখন যদি কেউ খুঁজে পড়ে, হ্যাঁ, সে আমাকে যত রকমভাবে আমার বিরুদ্ধে বলা যাবে, আমার বদনাম করা যাবে, ওই লেখাটি পড়লেই ওই লেখাটি যদি তার হাতে পড়ে, তার আর কিছু লাগবে না। যে ধরুন আমার ক্ষতি করতে চায়, হ্যাঁ, প্রচুর লোক আছে আমাকে ভালোবাসে না, আমাকে অপছন্দ করে, তাদের হাতে যদি এই প্রবন্ধটি কেউ পৌঁছে দেয়, আর কিছুর দরকার হবে না। তো একজন কিছুদিন আগে প্রবন্ধের খোঁজ করছিল, আমি তাকে কোনো জবাবই দিই। তো এখন কথা হচ্ছে, ওই পত্রিকাটার নাম হচ্ছে বব্বল। সেখানে আমার আর এক প্রিয় কবিবন্ধু জহর, তারপরে বলা যায় আরও অনেকের লেখা আমরা চেপেছিলাম। 3-4টে সংখ্যা বেরিয়েছিল, আরও অনেকে, তখন আরও কয়েকজন লিখতেন, এখন তাদের লেখা খুব একটা পড়া যায় না। তো সেই সময়ের কবিদের, সেই সময়ের লেখকদের নিয়ে আমরা ওই কাগজটা করেছিলাম। 3টে বা 4টে সংখ্যা বেরিয়েছিল। হ্যাঁ, সেখানে রমেনবাবুর কবিতা তো ছিলই। রমেনবাবুর একটা গদ্য লিখেছিলেন ছলিক নামে, ছলিক, অসাধারণ সে গদ্য, ইয়াকে। তো এই পত্রিকাটির প্রতি আমার ঋণ এই জন্যে যে আমাকে তৈরি, আমার হয়ে ওঠার নেপথ্যে কিছুই হয়নি, আমি বলছি যে যেটুকু হয়েছি আর কি, 30 বছর ধরে চলাচলের নেপথ্যে ওই পত্রিকাটার একটা ভূমিকা ছিল, বল, হ্যাঁ, ভূমিকা ছিল। তো সেই পত্রিকাটি আমি জানি না, আমাকে সমাপ্তি বললেন যে ওই সংখ্যাটা যদি পাওয়া যায়, আমি চেষ্টা করছি, যদি পাওয়া যায় আমি ছবি দেখাচ্ছি। তো ওই সময়টা দেবজ্যোতিও জানে, ওই সময়টা ছিল বাংলা লেখালেখির একটা একরোখা জগৎ। হ্যাঁ, সেখানে বামাপদ একটি খাঁ বলে একটি পত্রিকা করতেন হালিশহর থেকে। তখন পুরুলিয়া থেকে বেরোতো ইন্ধন বলে একটি পত্রিকা, আকরিক বলে একটি পত্রিকা। হ্যাঁ, আকরিকটা সম্ভবত অশোক দত্ত করতেন, ইন্ধনটা করতেন সমীরণ রায়। হ্যাঁ, চারদিকে সমস্ত মানে একেবারে আক্রমণাত্মক সমস্ত পত্রপত্রিকার জগৎ, হ্যাঁ, তরুণ তুর্কিদের জগৎ, সব কিছুর বিরুদ্ধে কথা। হ্যাঁ, ওই 3-4টে সংখ্যা বেরিয়েছিল, সব কিছুর বিরুদ্ধে কথা বলবার জগৎ। সেই জগৎটা দেবজ্যোতি, সেই জগৎটা কিন্তু এখন আর নেই, তাই না? এখন হচ্ছে সব কিছু, নেই বলাটা ভুল, আছে, কিন্তু সেই সময়টা ছিল এই মেনে না নেবার পক্ষে দলটা ভারী ছিল। এখন সেই দলটা মনে হয়, ভুলও হতে পারে, সেই দলটা মনে হয় একটু শক্তি ক্ষয় হয়েছে। এখন এইরকম প্রতিবাদময়, আক্রমণাত্মক মন ছেলেমেয়েদের একদম নতুন সময়ে তৈরি হচ্ছে। এটা আবার অদ্ভুত ব্যাপার, একদম নতুন সময়ে এটা আবার ছেলেমেয়েদের মধ্যে তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে। কিন্তু ওই সময়টায় একটু কম ছিল, মানে এই আক্রমণাত্মক, প্রতিবাদী, একরোখা মন নিয়ে লেখালেখির যে বলয়, যে ঘরানা, তার প্রভাব সেই সময় যতটা ছিল এখন বোধহয় নেই বলে আমার বিশ্বাস। তো এই পত্রিকাটি আমি কোথায় পাবো এখন দেখছি সমাপ্তি চাইছেন তা দেখতে, আমি দেখছি। তারপরে আমি আরেকটি পত্রিকা, অনেক পরে, এই বছর 10 আগে আরেকটি পত্রিকা করেছিলাম, তার নাম ছিল পুণ্যি পুকুর। সেটা অনেক 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 ভদ্র পত্রিকা, অনেক সুশীল পত্রিকা, অনেক সভ্য পত্রিকা। প্রশান্ত মাঝি আছেন আমাদের গুণী বন্ধু, সভ্য পত্রিকা, তার নাম হচ্ছে পুণ্যি পুকুর। কিন্তু পুণ্যি পুকুরের মধ্যে সেই মেজাজটা ছিল না, সেই আক্রমণটা ছিল না, সেই ঝাঁঝটা ছিল না, সেই মেনে না নেবার জন্য যে মন
তৈরি থাকে সবসময়, সেই মনটা ছিল না। এখানে কয়েকটা ভালো লেখা এক জায়গায় করে একটা পত্রিকা আমি করেছিলাম, তাতে কোনো কৃতিত্ব নেই। 5টা ভালো লেখা 5 জনের থেকে নিয়ে একটা কবিতা তো করাই যায়। হ্যাঁ, আকরিক করতেন অসিত সিংহ, সুভাষিস ঠিক বলেছেন। ইন্ধন করতেন এই যে সমীরণ রায়, দেবব্রত ঘোষ, সুভাষিস মন্ডল, ঠিক বলেছেন সুভাষিস। আর অসিত সিংহ, অশোক দত্ত বোধহয় যুক্ত ছিলেন সম্ভবত ওটার সঙ্গে, যতদূর দারুণ আমি ভুলে গেছি। আকরিক অসিত সিংহ, দেবব্রত ঘোষ, সমীরণ রায়, সুভাষিস মন্ডল, সেই যে পত্রিকা। হ্যাঁ, আরেকটা কাগজ বেরোবে, নামটা মনে পড়ছে না, একই জায়গাতে মনে পড়ছে না আমার। তো কয়েকটা 5টা ভালো লেখা এক জায়গায় করে একটা ভালো পত্রিকা করা সম্ভব। সেটা বাংলায় প্রচুর হয়েছে, বাংলা ভাষার গর্বের জায়গা, সেটা প্রচুর হয়েছে। কিন্তু আমি যে পত্রিকাটার কথা বলছিলাম 80-র দশকের, সেই পত্রিকাটার মধ্যে ভালো লেখার চেয়েও জোর ছিল প্রতিবাদী একটা মন সেখানে সবসময় জাগ্রত ছিল, কাজ করতে। হ্যাঁ, মানছি না। হ্যাঁ, আলোকপ্রতি বিজয় সিংহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় সিংহ কোথায় আছে নাকি? বিজয় আমাদের আরেকজন প্রিয় কবি বন্ধু, বিজয় সিংহ। হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী কবি বিজয়, আমাদের বন্ধু মানুষ, খুবই বন্ধু মানুষ। বিজয় একটি চমৎকার পত্রিকাও পায়। তো এখন কথা হচ্ছে যে ওই পত্রিকার জন্য যে সময় দরকার হয়, একটা সময় দরকার, একটা সময় কিন্তু একটা পত্রিকা চিহ্নিত করে দেয়। হ্যাঁ, উপসংহার, এই যে গৌতম ঠিক বলেছেন, উপসংহারটা বেশি দিন বেরোয়নি, উপসংহার বেরিয়েছে যদিও অন্যরকম, তবুও অন্য চরিত্র। হ্যাঁ, বিজয়দা আসছেন, বাহ। হ্যাঁ, গৌতম ঠিক বলেছ, ও উপসংহার, আকরিক, ইন্ধন, উপসংহার, তারপরে ওই যে বললাম খাঁ, ওদিকে আমার বব্বল, ওদিকে আজকাল, যেটা আসল কথা। আমি যে কাগজটা করতে পেরেছিলাম তার কারণ ছিল ওই বৈদ্যনাথ চক্রবর্তী, আলোক সোম, বাপি সম্পাদদার, এরা আজকাল বলে একটি কাগজ করত। আজকালের পুরনো সংখ্যা যদি কারো পড়ার সৌভাগ্য হয়, দেখবেন লিটল ম্যাগাজিনের চরিত্র বাংলায় কেমন ছিল। অনেকেই নিশ্চয় দেখেছেন। বাংলায় লিটল ম্যাগাজিনের চরিত্র বোঝার জন্য যে কটি পত্রিকা দেখতেই হবে। আপসহীন বাংলা কবিতার প্রচ্ছদ, হ্যাঁ, উপসংহার ছিল অশোক দত্তের পত্রিকা, অসামান্য বললেও কম বলা হয়। এই পত্রিকাগুলো হচ্ছে সেই সময়ের প্রচ্ছদ, আজকাল হচ্ছে সেই সময়ের প্রচ্ছদ। সেই সময়ের কবিতার মন, সেই সময়ের তরুণ কবিদের মন বোঝার জন্য বুঝতে হবে আজকাল, উপসংহার, তারপরে ইন্ধন, আকরিক, খাঁ, হ্যাঁ, আরও অনেক, আমি যে নামগুলো করলাম না, হয়তো মনে পড়ছে না, সেই নামগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মানে 4-5টা নাম বললাম, 4-5টা নয়, ওই সময় প্রচুর ভালো ভালো পত্রিকা বেরিয়েছিল, প্রচুর। তো সেই মনটা হচ্ছে সেই সময় যে থাকতো, সেই সময় জাগ্রত ছিল, সেই মনটা যে কোনো কারণেই হোক, নানা কারণ আছে, সেই কারণগুলো আলোচনার জায়গা এটা নয়, নানা কারণে সেই মনটা একটু দুর্বল হচ্ছে। মনটা অদৃশ্য হয়েছে বলবো না, মনটা আছে। মন না থাকলে শুভদীপের এই কাজ, বিদ্যুতের এই কাজ, গৌতম মণ্ডলের আদম পত্রিকার কাজ হতে পারে না। মনটা আছে, কিন্তু ওই সময় এই মনটার প্রতাপ এবং প্রভাব ছিল সর্বগ্রাসী। হ্যাঁ, আমি তো কাছে দেখেছি এদের, আমি তাদের একেবারে, আমি তখন সবে লিখতে এসেছি, ফলে আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে পেরেছিলাম আর কি। হ্যাঁ, অর্পিতা বন্দ্যোপাধ্যায় আছেন, শুভেচ্ছা, ধন্যবাদ, দেখতে পেরেছিলাম। তো সেই সময়ের কবিতার ওই সন্ধিক্ষণে ছাপা হয়েছিল বলে প্রথম বই অমিতাভ গুপ্ত করে দিয়েছিলেন। ওই রকম আত্মসর্বস্ব ভেতরের দিকে গুটিয়ে থাকা বইয়ের পরে মৃদুল দাশগুপ্ত, গৌতম চৌধুরীরা করে দিয়েছিলেন ওই শতজল ঝর্ণার থেকে ধ্বনির বই। সেই বই থেকে আমার চলনটা একটু ঘুরলো। পরের বইটায় একটু অস্বস্তি, বলছিল না, পরের বইটা একটু অস্বস্তি কাজ করেছে, আমার দ্বিধা কাজ করেছে বলে এই বইয়ের কবিতাগুলো একটু বলা যেতে পারে পদচিহ্নহীন হয়েছে বলে আমার ধারণা। ফলে এই বইটিকে আমি খুব একটা স্বীকার করি না। বইটার নাম ছিল অপহরণের পাঠ, খুব একটা করি না। তবুও
এই বইয়ের একটা দুটো কবিতা, একটা অন্তত কবিতা আমি পড়ি বন্ধুদের জন্য, একটা কবিতা অন্তত পড়ি বন্ধুদের জন্য। কবিতাটার নাম হচ্ছে, বলা যায়, এই বইটাই পড়ি, এই কবিতাটাই পড়ি। কবিতাটার নাম হচ্ছে পরমার্থ। পরমার্থ। আমি আবার বলি, এই বইটির প্রতি আমার আনুগত্য কম। হ্যাঁ, থাকে না একজন কবির, লেখকের, আমি কবি কিন্তু আমি জানি না, আমি তো লেখক তো বটেই, একজন লেখকের একটি বইয়ের প্রতি, একটি লেখার প্রতি একটা এই ভাবনা চিন্তার মধ্যে, বিবেচনা বোধের মধ্যে একটু তরতম থাকে। আমার এই বইটার প্রতি একটু কম আনুগত্য আছে, তবুও পড়ি। কবিতাটির নাম হচ্ছে অভিমানের কথা আমি বলেছি সুভাষিস, অভিমানের কথা আমি বলেছি। অভিমান না বললে তো আলোচনাই হয় না। ওই শতজল ঝর্ণার ধ্বনির আন্দোলনের ব্যাপারটা বলতে গিয়ে আমি অভিমানের কথা বলেছি। অভিমান মতো একটা কাগজ পাওয়া যায় নাকি? ওর একটা একদম শেষে একটা সংখ্যা বেরিয়েছিল, হ্যাঁ, সমরেশ মণ্ডল, হ্যাঁ, পড়াটা শেষের দিকে সমরেশ, ঠিক আছে, বেরিয়েছিল। হ্যাঁ, আমি ওই প্রথম বইয়ের প্রচ্ছদ, আচ্ছা আমি দেখছি, আমি আনার চেষ্টা করছি। ওই বলতে গেলাম, ওই অভিমানের একদম শেষে একটা মোটা সংখ্যা বেরিয়েছিল। অভিমান তো ছোটো 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 বেরো তো, একদম শেষে ওই বোধহয় 90 সালের দিকেই, 89-90-এ একটা মোটা সংখ্যা বেরিয়েছিল। সেখানে সৈকত রক্ষিতের একটি উপন্যাস ছিল, হ্যাঁ, এবং আমার একটা দীর্ঘ প্রবন্ধ ছিল সেই সময়ের কবিতাটা নিয়ে। ওই কৃষ্ণনগরের সম্মেলনের ঠিক আগে বেরিয়েছিল। এটা মনে পড়লো এই জন্যেই, কৃষ্ণনগরের সম্মেলনে আমাকে ওই পত্রিকাটা নিয়ে অনেকে বলেছিলেন, হ্যাঁ, কথা হয়েছিল অনেকের সঙ্গে। অভিমান পত্রিকার হলুদ রঙের কাভার ছিল, প্রচ্ছদ ছিল, মোটা একটা সংখ্যা বেরিয়েছিল। কিন্তু অভিমানের চরিত্রটা ওই মোটা সংখ্যার মধ্যে ধরা ততটা পড়ে না, যতটা ওর এই ছোটো 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 সমহীন সংখ্যাগুলোর মধ্যে পড়ে, ছোটো ছোটো সংখ্যাগুলো, হ্যাঁ, হ্যাঁ, পড়ে। তো ওই অপহরণের পাঠ, এখান থেকে আমি একটা পরমার্থ নামে একটি কবিতা পড়ি। বাড়ির ভেতরে গেলে হাতে ধরা গোল উৎপন্ন বাসন, তাতে ভবিষ্যৎ ভরে দেবে বলে তোমার অর্ধেক শস্য, দ্বিধা ও উল্লাস। বাকিটা সাজিয়ে দিচ্ছ নির্ধারিত দেবতার প্রিয় পুজোর সজ্জায়। পাশে সমবেত শুভানুধ্যায়ীর নিপুণ ভ্রুকুটি, হাসি, উদযাপন, অনুকূল পান। পাশে সমবেত শুভানুধ্যায়ীর নিপুণ ভ্রুকুটি, হাসি, উদযাপন, অনুকূল পান। এটা ছিল আমার অপহরণের পাঠ বইয়ের একটি কবিতা। হ্যাঁ, এই বইটি ছিল আমার, ওই বললাম, সন্ধিক্ষণের একটি বই। এই বইয়ের মধ্যে ওই ভেতরে গুটিয়ে থাকা যে মন আর বাইরে ছড়িয়ে পড়তে চায় যে মন, এই দুটো মনের একটা দ্বিধা জড়িত একটা স্মারক এই বইটিকে আমি বলতে পারি। দ্বিধা জড়িত স্মারক, কোন দিকে যাবো ঠিক করতে পারছি না। তারপরে তখন আপনারা আমার বন্ধুরা সবাই জানেন, প্রমা বলে একটি অত্যন্ত শোভন এবং অভিজাত প্রকাশনী ছিল। সুরজিৎ ঘোষ ছিলেন সেই প্রকাশনীর কর্ণধার। কত ভালো ভালো বই যে সেখান থেকে বেরিয়েছে, কত ভালো ভালো বই। অরুণ মিত্রের প্রায় সব সেরা বইগুলো ওখান থেকে বেরিয়েছিল। অলোকরঞ্জন দাশগুপ্তের সেরা বইগুলো ওখান থেকে বেরিয়েছিল। শিশির কুমার দাসের অসামান্য কিছু বই ওখান থেকে বেরিয়েছিল। হ্যাঁ, আরও কবিতার বই তো বটে। সেইখান থেকে বেরিয়েছিল আমার একটি বই, সেই বইটার নাম হচ্ছে সোমবার আত্মীয় স্বজন। বইটার নাম হচ্ছে সোমবার আত্মীয় স্বজন। ও বাবা, এটা অনেক পরে বেরিয়েছিল, 1999 সালে বেরিয়েছিল সোমবার আত্মীয় স্বজন, মানে 1991 পরে 1999 বইটার নাম। হ্যাঁ, সেই বইটা পড়ে আমাদের 50-এর দশকের আমাদের সবার শ্রদ্ধেয় একজন কবি
হালকা হালকাভাবে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে তোমার কি সোমবার অফ ডে? হ্যাঁ, বইটার নাম হচ্ছে সোমবার আত্মীয় স্বজন, 1999 সালে বেরিয়েছিল এই বইটি। এই বইটি থেকে আমি চেষ্টা করলাম যে আমার কবিতার যে ছড়িয়ে পড়ার ধরনটির প্রতি আমার বিশ্বাস পাকা হচ্ছে সেই বিশ্বাসটাকে এবার একটু জায়গা করে দিই। আর দ্বিধার কোনো জায়গা থাকবে না, আর দ্বন্দ্বের কোনো জায়গা থাকবে না, হ্যাঁ, আর পিছুটানের কোনো জায়গা থাকবে না। যে ছড়িয়ে পড়ার জন্য যে মন আমার তৈরি হয়েছে, হ্যাঁ, সেই মনটাকে এবার একটু পিড়ি পেতে দিই, হ্যাঁ, শান্ত হয়ে বসুক। সেই মনের সেই ইচ্ছের, সেই আকাঙ্ক্ষার, সেই বাসনার, সেই ধারণার ফল হচ্ছে আমার এই সোমবার আত্মীয় স্বজন বইটি। সুরজিৎদা করে দিয়েছিলেন প্রমা। প্রমা থেকে সম্ভবত জয়দেবের, রাহুলের প্রথম বই বেরিয়েছিল। আমি যদি ভুল না করি তাহলে জয়দেবের এবং রাহুলের প্রথম বই বেরিয়েছিল প্রমা থেকে, সুরজিৎদা প্রমা। তো ওই সময়েই, একটু আগে, অনেকটাই আগে, কিন্তু ওই 80 শেষে, 90 সম্ভবত, মানে আমার যতদূর ধারণা, আমি ভুল বলতে পারি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে প্রথম বই ওদের বেরিয়েছিল প্রমা থেকে, মনে হচ্ছে। তো সোমবার আত্মীয় স্বজনে আমি একটু শান্ত হতে, শান্ততা কবিতার পক্ষে মঙ্গলজনক কিনা আমি জানি না। কবিরা আছেন এখানে, বন্ধুরা আছেন, বলতে পারবেন। একটু শান্ত হয়ে কবিতা, আসলে কবিতার মধ্যে এই শান্তি বা শান্ততা থাকার দরকার কিনা, আদৌ কবিতার পক্ষে এটা যায় কিনা, আমি জানি না। আমার নিজের মনে হয় যে একটু সুবিধেবাদী হবার ইচ্ছে কাজ করেছে আমার এই 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 শান্ত হয়ে থাকার। হ্যাঁ, অলোকরঞ্জন দাশগুপ্ত, জীবনানন্দ, হ্যাঁ, অসাধারণ বই। প্রমার বইয়ের নির্বাচন তো শক্তিশালী ছিলই, মারাত্মক সমস্ত, অসামান্য কিছু বই বেরিয়েছিল প্রমা থেকে, অসামান্য কিছু বই বেরিয়েছিল, তুলনাহীন কিছু বই। বললাম অলোকরঞ্জন দাশগুপ্ত, অরুণ মিত্র, শিশির কুমার দাস, শঙ্করবাবুর ওই বইটিও প্রমার বই, বইটি যা মনেই পড়ছে, এত বিখ্যাত বই, এত ভালো বই মনে পড়ছে আগে বেরিয়েছিল, অসামান্য সমস্ত। তো আমার যেটা বলছিলাম, আমার কবিতায় আমার যেটা মনে হয় এই অত্যধিক একটা শান্তি, পিড়ি পেতে বসার একটা মন। বিকাশ গায়নের বইও প্রমা করেছিল না? আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছে শুভদীপ, ঠিকই বলেছে। এই তো কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, আমাদের কবি বন্ধু, আমাদের সবার প্রিয় বন্ধু কৃষ্ণপ্রিয় এসে গেছে। শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত কৃষ্ণপ্রিয়। আমার কবিতা চর্চা নিয়ে আজকে একটু কথাবার্তা বলার সুযোগ পেয়েছি কৃষ্ণপ্রিয়। নিজের কবিতা নিয়েই বলছি, জানি না ঠিক করছি কিনা, নিজের কবিতা নিয়ে বলে যাচ্ছি। প্রথম বই যেটা অমিতাভ গুপ্ত করে দিয়েছিলেন, তারপরে যে বইটি ওই শতজল ঝর্ণার ধ্বনি থেকে বেরিয়েছিল, এবং তারপরের যে বইটি প্রমা থেকে বেরিয়েছিল, তার মাঝখানে একটা বই ছিল, তারপর যে বইটি প্রমা থেকে বেরিয়েছিল, সেই বইটিগুলো ধারাবাহিকভাবে একটা ব্যাপারটা চলছে, কথাবার্তা বলার চেষ্টা করছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, যে এতটা শান্তি কবিতার মধ্যে রাখার কারণ বোধহয় একটা সুবিধেবাদী মন। বেশি ঝামেলায় যাব না, হ্যাঁ,
এই ধরলাম, একটা চারকোনা ফ্রেম তৈরি করলাম, ভেতরে ভরে দিলাম, মনে হয়। ফলে আমি ভেতরে ভেতরে একটু 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 অপরাধী, একটু একটু অপরাধী। এই ধরনটা হ্যাঁ, ধুম লেগেছে হৃৎকমলে, হ্যাঁ হ্যাঁ রাজশ্রী, হ্যাঁ ধুম লেগেছে হৃৎকমলে করেছিল। আরেকটা, ও মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, বয়স হচ্ছে, স্মৃতিশক্তি কমছে, মনে পড়ে গেছে। গান্ধর্ব কবিতা গুচ্ছ, গান্ধর্ব কবিতা, হ্যাঁ সুধাংশুবাবু ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগত। গান্ধর্ব কবিতা গুচ্ছ, গান্ধর্ব কবিতা গুচ্ছ বেরিয়েছিল প্রমা থেকে। হ্যাঁ, গান্ধর্ব কবিতা গুচ্ছ ভয়ঙ্কর বই। হ্যাঁ হ্যাঁ, অলোকন দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা তো প্রমা করেই ছিলেন সে সময়। শুধু শ্রেষ্ঠ কবিতা নয়, অলোকন দাশগুপ্ত অনেক বই করেছেন, প্রবন্ধের বই করেছিলেন, কবিতার বই করেছিলেন। অলোকদার খুব খুব স্নেহের ছিলেন সুরজিৎ ঘোষ। আমি প্রথম যেদিন অলোকদার বাড়ি যাই, ওই সেই সময়ের কথা বলছি, 20-25-30 বছর আগে, প্রথম যেদিন অলোকদার বাড়ি যাই, সেদিন অলোকদার বাড়িতে ওই আমাদের কী বলে সুরজিৎদা ছিলেন। সেদিন সুরজিৎদার সঙ্গে আমার প্রথম পরিচয়, অলোকদার সঙ্গেও প্রথম পরিচয়। হ্যাঁ, খুবই খুবই ভালো সম্পর্ক ছিল ওদের। শেষ দিন, প্রায় শেষ দিন নয়, শেষ সময় পর্যন্ত প্রায় অনেক ভালো সম্পর্ক ছিল। তো একটা অপরাধবোধ কাজ করে, অপরাধবোধ কাজ করে এই জন্যে যে এই ধরনটাকে আমি একটু সুবিধাবাদী হওয়ার প্রবণতার ফল। হ্যাঁ, আমি নিশ্চিত নই, আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি না, আমি কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমার একটা ভেতরে ভেতরে গোপন এবং অস্পষ্ট হ্যাঁ একটা অপরাধবোধ, প্রচ্ছন্ন একটা অপরাধবোধ কাজ করে, কাজ করে, কাজ করে। এলিয়টের একটা লেখায় পড়েছিলাম, হ্যাঁ খুব ভালো লাগছে, ধন্যবাদ। কৃষ্ণপ্রিয় বলছেন, হ্যাঁ আরে ঠিক আছে কৃষ্ণপ্রিয়, শিবাজি, হ্যাঁ সঙ্গে সঙ্গে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, তো সোমবার আত্মীয় স্বজন থেকে আমি এই কবিতাগুলো একটু পড়ি। কবিতাগুলো সবগুলো কবিতাই খুব ছোট, নির্দিষ্ট একটি ঘটনা বা নির্দিষ্ট কোনো দৃশ্যের প্রতিক্রিয়ায় লেখা। হ্যাঁ, নির্দিষ্ট কোনো দৃশ্যের প্রতিক্রিয়ায় লেখা, একদমই একদমই। যেমন যেমন এই কবিতাটা, কবিতার নাম হচ্ছে আক্ষেপ আলোকে। হ্যাঁ বাহ, এই তো শুভদীপ বলছে অলোকরঞ্জনের দাশগুপ্তের 10টি বই প্রমা করেছিল, তার মধ্যে 8টি কবিতার এবং 2টি প্রবন্ধের। ভাবা যায়, প্রবন্ধের 2টি এবং কবিতার 8টি, মারাত্মক সমস্ত বই। আরও অনেক অনেক কাজ প্রমা করেছিল, অনেক কাজ। সুরজিৎদার ও এত মেধাবী মানুষ ছিলেন, এত স্মৃতিশক্তি ছিল না, আমি তো খুব ঘনিষ্ঠ ছিলাম, এত স্মৃতিশক্তি ছিল ভাবা যায় না, ভাবা যায় না। সে কবিতার লাইন 3 পাতা 4 পাতা 5 পাতা মাথার মধ্যে রাখা, হ্যাঁ মাথার মধ্যে রাখা। মারাত্মক লোক ছিলেন, অত মেধাবী লোক, অত 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 বর্ণময় প্রকাশক বাংলা ভাষায় খুব বেশি আসেননি। বাংলা প্রকাশনার জগতে ওই রকম মেধাবী, ওই রকম বর্ণময়, ওই রকম সক্রিয়, ওই রকম সহাস্য, ওই রকম বন্ধুবৎসল প্রকাশক খুব বেশি আসেননি, মাঝে মাঝেই মনে পড়ে। তো আক্ষেপ, আক্ষেপ আক্ষেপ বলে যে বইটা কবিতাটা পড়বো বলছিলাম, সেটা একটু পড়ি। কিছুটা সুদূর জলে হাসেদের পাঠ। ও প্রণবেন্দুর কবিতা সমগ্র প্রমাই করেছিল প্রথম, না? আচ্ছা, ঠিক ঠিক, প্রণবেন্দুর কবিতা, এই হচ্ছে সুরজিৎটা। হ্যাঁ, প্রণবেন্দুর কবিতা সমগ্র শুভদীপ লিখছে, প্রথম প্রমার কাছ থেকেই পাই। মারাত্মক সমস্ত বইয়ের তালিকা ছিল। কিছুটা সুদূর জলে হাসেদের পাঠ, হাসেদেরও সালোয়ার ভেজে, আঙুল আশ্লেষে টেনে নেয় বিল্ল জলদলে। এই তথ্য সারস্বত, শুধু যদি জানা যেত হাসেদের অন্য কোনো নির্বিচার নাম,
তাহলে কুশলী বৃক্ষে আরও কিছু রোমাঞ্চ পেতাম। শুধু যদি জানা যেত হাসেদের অন্য কোনো নির্বিচার নাম, তাহলে কুশলী বৃক্ষে আরও কিছু রোমাঞ্চ পেতাম। সপ্তর্ষি প্রকাশন, ও পরে সপ্তর্ষি করে না প্রণবেন্দুর বই, আচ্ছা, পেতাম। এরকম কবিতা ছিল আমার সোমবার আত্মীয় স্বজনে। যেমন একটা কবিতা ছিল, কবিতার নাম হচ্ছে অনুকূল, 3 লাইনের কবিতা। অনুকূল। দুপুরের বাড়ি, রোদ দেয়ালে ও ঈষৎ কার্নিশে, দোতলায় টানা গ্রিল, বারান্দায় অসম্পূর্ণ চেয়ার, সবুজ শাড়ি ও অচরিতার্থ ফ্রক ঝুলছে, দরজা ভেজানো। এই যে ছোট ছোট দৃশ্যের মধ্যে যে স্তব্ধতা, ছোট ছোট দৃশ্যের মধ্যে যে স্তব্ধতা, সেই স্তব্ধতার অনুবাদ করার একটা চেষ্টা আমার ছিল প্রথম থেকেই। প্রথম বইয়ে সেটা ভেতরের দিকে গুটানো ছিল বলে ধরা পড়তো না, কিন্তু এই সোমবার আত্মীয় স্বজন থেকে আমি সেই স্তব্ধতার অনুবাদটাকে প্রকাশ্য করলাম। সেই স্তব্ধতার অনুবাদটাকে আমি পাঠকের সামনে রাখলাম, ফেললাম। এটা আমার শুরু হয়েছিল সোমবার আত্মীয় স্বজন থেকে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে আমি কোনোদিনই না কবিতায় চারপাশ চারপাশে ঝলসে ওঠা চারপাশকে সরাসরি অনুবাদ করতে পারিনি। ভালো লাগলো চন্দ্রদীপ্ত সেন শর্মা, ধন্যবাদ। চারপাশ, এই যে ঝলসে ওঠা চারপাশ, এই চারপাশকে আমি কোনোদিনই সরাসরি কবিতায় আনতে পারিনি। হ্যাঁ, যে ছেলেটি নিজের ঘুড়ি ওড়ানোর পয়সা নেই বলে পাশের বাড়ির ছাদে গিয়ে লাটাই হাতে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, তার চোখে মুখে যে বেদনা, যে অসম্পূর্ণ সঞ্চার, তাকে দেবজ্যোতি, দেবজ্যোতি বিশেষণের অসামান্য প্রয়োগ, ধন্যবাদ দেবজ্যোতি। এই বিশেষণটাই দেবজ্যোতি আগেও বলেছে আমাকে, এই বিশেষণের প্রতি আমার একটা প্রায় সর্বস্ব আনুগত্য আছে। এই বিশেষণ ব্যবহার করার প্রতি আমার একটা নাছোড় আনুগত্য আছে। সর্বস্ব নিয়ে আমি এই কাজটা করতে চাই। যাতে কবিতার অনেক সময় গণ্ডগোল হয়, একটা কবিতার মধ্যে, ছোট কবিতার মধ্যে 4-5টা বিশেষণ চলে আসে, তাতে কবিতার ক্ষতি হয়, কিন্তু এটা আমি ছাড়তে পারি না। আমাকে অনেকেই বলেছেন এটাই আমার কবিতার জোর বা ইত্যাদি। সে যাই হোক, জোর হয়তো নেই আমার কবিতায়, কিন্তু এই বিশেষণের প্রতি আনুগত্যটাকে আমি টের পাই। দেবজ্যোতি যখন বললই, তখন এই যে কোনো কবিতাটা, এই বইয়ের যে কোনো কবিতা পড়লেই, এরপর থেকে যে কোনো কবিতা পড়লেই এই ব্যাপারটা বোঝা যায়, ধরা পড়বে। যে কোনো কবিতা পড়লে, যেমন একটা বলি, নিরাপত্তা বলে একটা কবিতা, এটাও 3-4 লাইনের কবিতা। নিরাপত্তা। সৌজন্য সম্মত দূরে থালা বাসনের শব্দ হয়, প্রথম লাইন। সৌজন্য সম্মত দূরে থালা বাসনের শব্দ হয়। বাড়ির সামনে স্মিত সুপুরি ও নারকেল পাতার সকাল, রাতের ঝঞ্ঝা। উচ্চারণহীন পাশের বারান্দা থেকে পড়া যায় উচ্ছ্রিত পালং। সৌজন্য সম্মত দূরে, চিরপ্রশান্ত বাগচি, নমস্কার এবং শুভেচ্ছা। সৌজন্য সম্মত দূরে ভেঙে যায় নিজস্ব বাসন। এই যে একটা কবিতার মধ্যে আমি নিজেই খেয়াল করছি, সৌজন্য সম্মত দূরে থালা বাসনের শব্দ, সৌজন্য সম্মত। আবার তারপরেই বলছি, বাড়ির সামনে স্মিত সুপুরি ও নারকেল পাতার সকাল। আবার পরের লাইনে একটা স্মিত, তারপরের লাইনে আবার রাতের ঝঞ্ঝা। উচ্চারণহীন পাশের বারান্দা, আবার একটা এসে গেল, উচ্চারণহীন পাশের বারান্দা থেকে পড়া যায় উচ্ছ্রিত পালং। আবার পালংয়ের আগে একটা বিশেষণ,
সৌজন্য সম্মত দূরে ভেঙে যায় নিজস্ব বাসন। আবার বাসনের আগে নিজস্ব একটা বিশেষণ, হ্যাঁ পারি না। বিশেষণ ছাড়া আমি মানে হ্যাঁ কৃষ্ণপ্রিয় পরবর্তী কবি জীবনে হাঁসদের অন্য খুব ভালো বলেছে, খুব কৃষ্ণপ্রিয় লিখছে পরবর্তী কবি জীবনে হাঁসদের নামধাম নিশ্চয়ই পাওয়া গেছে। একটা কবিতা পড়েছিলাম না, এই যে এই যে শুধু যদি জানা যেত হাঁসেদের অন্য কোনো নির্বিচার নাম, তাহলে কুশুলি বৃক্ষে আরও কিছু রোমাঞ্চ পেতাম। কৃষ্ণপ্রিয় লিখছে পরবর্তী কবি জীবনে হাঁসেদের অন্য নামধাম নিশ্চয়ই পাওয়া গেছে। খুব রসিক মানুষ কৃষ্ণপ্রিয়, খুব তীক্ষ্ণ, হ্যাঁ তীক্ষ্ণ মন। শুভেচ্ছা, ধন্যবাদ কৃষ্ণপ্রিয়। বাহ বলছে। আচ্ছা, তো এই যে বললাম নিরাপত্তা কবিতাটা, এই এই বিশেষণের প্রতি এটা মনে করিয়ে দিল আমাকে দেবজ্যোতি। হ্যাঁ বিশেষণের প্রতি আমার এই আনুগত্য, এটা আমার চিরকাল থেকে গেছে। শতজল ঝর্ণা বিদ্যুৎ বলছিল না, শতজল ঝর্ণার দূর থেকে ধ্বনি থেকে আমার আরেকটা বই বেরিয়েছিল পরে 2002 সালে দেখতে পাচ্ছি, আরেকটা বই বেরিয়েছিল। বইটার নাম ছিল অদ্ভুত, বইটার নাম ছিল ছচল বচল। ছচল বচল, আসলে এই সচ্ছল বৎসল, হ্যাঁ এই শব্দটারই রূপ, কথ্য রূপ হচ্ছে, ভেঙে এসছে ছচল বচল। হ্যাঁ এই বইয়ের একটাই কবিতা আমি দেখতে পাচ্ছি আমার এই নির্বাচনের শ্রেষ্ঠ কবিতায় রেখেছি, একটি মাত্র কবিতা। এই বইটাও ছিল এক ফরম্যাট, 16টা কবিতা ছিল, কিন্তু আমি একটি কবিতাই মাত্র এখানে নিয়েছি দেখতে পাচ্ছি, একটা মাত্র কবিতা। পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, পড়ি। কবিতার নাম হচ্ছে গন্তব্য। এই সময়টা একটু বলি, এই সময়টায় আমি চাকরি সূত্রে কলকাতার বাইরে ছিলাম, এবং সেই বাইরে থাকার যে সেই বাইরের গাছপালা, নদী, মানুষ, প্রকৃতির যে প্রভাব, তার একটা ছায়া এই 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 সময়ের কবিতাগুলোর মধ্যে আমার আছে। হ্যাঁ অনেকগুলো কবিতার মধ্যে আছে, এই বইটির কবিতাটার মধ্যেও আছে, পড়ি। কবিতার নাম হচ্ছে গন্তব্য। চওড়া বারান্দা থেকে দেখা যায় কাঁঠাল বনের ভেজা পাতা, অনেকটা জল জমে আছে চারপাশে। কলতলায় কথা ও জলের শব্দ। তুমি স্নানের আগের চুল মেলে দিয়ে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছ। একটা আলুলায়িত রোমান্টিকতা আছে, বোঝাই যাচ্ছে। কিন্তু এই কবিতাটার বললাম এই জন্যে যে ওই সময়টাকে ধরবা, ওই সময়টার প্রভাব বললাম না, ওই সময়টার প্রভাব আমার এই সময়ের কবিতার মধ্যে ছিল। এই 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 হচ্ছে ধরো কলতলা, এই যে কাঁঠাল বন, ভেজা পাতা, জল জমে আছে চারপাশে। হ্যাঁ কলতলা টলাগুলো তো সব আগের ব্যাপার, এখনও গ্রামে আছে, কলতলা আছে। ওই সময়টা আমার এই সময়ের কবিতায় ধরা পড়েছে। তো যেটা বলছিলাম একটু আগে, কথাটা অন্য সূত্রে একটা কথা বলছিলাম না, যে ঝলসে ওঠা সময়কে আমি কবিতায় সেভাবে করতে পারিনি। যে ছেলেটি পাশের বাড়ির ছাদে নিজের লাটাই নেই বলে অন্যের লাটাই হাতে ধরে দাঁড়িয়ে থাকে, তার মুখে যে অসমাপ্ত বেদনার একটা সঞ্চার, তাকে কবিতায় অনুবাদ করার চেষ্টা আমি করেছি, কয়েকবার করেছি। চেষ্টা যতবার করেছি ততবারই ব্যর্থ হয়েছি। অগোচরে কখনো কখনো এসেছে। আমি অনেকবার চেষ্টা করে গিয়ে ব্যর্থ হয়েছি বলে আমি আর চেষ্টা করি। ফলে আমার কবিতা দেখা যাবে চারপাশের কোনো সচেতন ব্যবহার নেই। চারপাশে যে দাঙ্গা, আন্দোলন, যুদ্ধ, মহামারী, প্রতিবাদ, মৃত্যু, অবসন্নতা ইত্যাদি ইত্যাদি ঘটে যাচ্ছে, চলছে, তার সরাসরি
প্রভাব আমার কবিতায় আমি যতবার চেষ্টা করেছি রাখতে ব্যর্থ হয়েছি। দেবজ্যোতির একটা কবিতায়, দেবজ্যোতি রায়ের একটি কবিতায় কালো কোটের একটা ব্যাপার ছিল। কবিতাটা অসামান্য, আমার এখন কাছে নেই, থাকলে ভালো হতো। হ্যাঁ, কালো কোট, এই কালো কোট, কালো কোটের ব্যঞ্জনা কবিতাটার মধ্যে প্রতিদিনের একটি বেকার ছেলের যাত্রায় টিকিট পরীক্ষকের ভয়ঙ্কর ভূমিকাটিকে যেভাবে সুদীপ্ত, আজ সুদীপ্ত মাঝি আমাদের আর প্রিয় কবিবন্ধু সুদীপ্ত, শুভেচ্ছা, যেভাবে দেবজ্যোতির কবিতায় ওই কালো কোট, ওই কালো কোট দেবজ্যোতির কোনো একজনের সেই সময়ের চলনের মধ্যে, চলার মধ্যে, জীবনের মধ্যে, সময়ের মধ্যে একটি কালো কোট যে যার ভূমিকাকে ধারণ করে আছে, যার ভূমিকাকে চিহ্নিত করছে, যেভাবে চিহ্নিত করছে, সেইভাবেই সেই ঘরানাটাই, সেই ঘরানার আমি বশ। দেবজ্যোতির এই যে ঘরানাটা শুধু কালো কোটের ইশারা দিয়ে একটি 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 চরাচরকে চিহ্নিত করা, এটি জীবনকে চিহ্নিত করা, এই যে ধরনটা, এই যে ঘরানাটা, এই ঘরানাটার আমি বশ বলে বলে আমার লেখায় স্বরাজ বলছেন আপনার কবিতার প্রতিটি শব্দের জন্য সময় দিতে হবে। ধন্যবাদ। ফলে আমার কবিতায় এই ঘরানাটার বরং একটা প্রভাব আছে। আমি যে বলছিলাম না, বাংলা কবিতাকে দেবজ্যোতির কবিতার কাছে ঋণী থাকতে হবে, থাকতে হবে না, এই কারণের জন্য আমার কবিতাতেও আমি দেখেছি এই ঘরানাটার প্রতি, এই ঘরানাটা, এই ধরনটা আমাকে একটা একটা এ দেয়, আশ্বাস দেয় যে এটাই যথেষ্ট, এটাই যদি তুমি পারো তাহলে তুমি সব পারবে, তাহলে তুমি সমস্ত কিছুকে ধারণ করতে। কটা বাজলো? ও অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশিক্ষণ কথা বলবো না। আমরা আরও দু একজনের কথা নিয়ে ভেবেছিলাম, কবিতা নিয়ে ভেবেছিলাম কথা বলবো, কবিতা পড়বো, সেটা আর করবো না। আমি একটু বলে নিই যে তারপরে আমার আরও কিছু কিছু বই বেরিয়েছিল, যেমন তারপর যেটা হয়েছিল, পার্থপ্রতিম বলছে নাভানা বনবিন্দু। আচ্ছা, পার্থপ্রতিম বলছেন যে নাভানা পূর্ণবেন্দু দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা প্রথম প্রকাশ করে 1987 সালে। আচ্ছা, আর শুভদীপ বোধহয় বলেছিল কবিতা সমগ্র, শুভদীপ বোধহয় বলেছিল কবিতা সমগ্র, পূর্ণবেন্দুর কবিতা সমগ্রের কথা। হ্যাঁ, তো নাভানা বেরিয়েছিল। তারপরে আমার বইগুলো হচ্ছে এই বান্ধবনগরে বাড়ি, হ্যাঁ, অভিমতহীন, তারপরে হচ্ছে গিয়ে ওই অন্যমনস্ক নয়, একটি আহত রূপকথা, এগুলো সব একই ধরনের বই। হ্যাঁ, এগুলোর মধ্যে আমার কবিতা কোনো যে আলাদা আলাদা বদল হয়েছে তা নয়, একই রকম কিছু কিছু কবিতা, কবিতার যে একটা পরিশ্রুত ধরন এর প্রতি আমার আনুগত্যটা পাকা হয়েছে, সেই ধরনটারই সম্প্রসারণ এই বইগুলোর কবিতা। হ্যাঁ হ্যাঁ, কবিতা সমগ্র প্রমা করে, হ্যাঁ, এই সম্প্রসারণ হচ্ছে এই কবিতা। তো সুতরাং এই কবিতাগুলো থেকে যে কোনো একটা কবিতা পড়লেই আমার এই গত 20 বছরের কবিতার একটা ট্রেন যাচ্ছে, মানে ওই তাকে আমরা বলি হচ্ছে গিয়ে মালগাড়ি যাচ্ছে। কালকে আমি বলছিলাম কোথায় জানো, যে এই শব্দ শুনলে মনে হয় আমরা স্বাভাবিকতার কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, সেটা তো নয়, আসলে কবে পৌঁছবো কিছু ঠিক নেই। তো কিন্তু এই আমার বাড়ির পাশ দিয়ে ওই ঢাকুরিয়া থেকে বজবজের ট্রেনটা যায় রেল লাইনটা আছে। তো এই রেল লাইনটার পাশে বসলে আমার মাঝে মাঝে খুব একটা স্বাভাবিকতাকে স্পর্শ করার অনুভূতি হয়। হ্যাঁ, ট্রেন চলে যাচ্ছে, আসলে কিন্তু এসব ট্রেনগুলো যাত্রী নয়। হ্যাঁ, শুভদীপ বলছে আপনার পছন্দের কিছু কবির কবিতা, ঠিকই বলেছি, আমি তো সেটা ভেবে রেখেছিলাম, কিন্তু সেগুলো কোথায় রাখলাম, কিন্তু কার কার কবিতা আচ্ছা পড়ি। শুভদীপ যখন বলেছে বলতে, আমি এটা পড়ি, বেশিক্ষণ আর সময় নেই, একজন দুজনের বেশি কবিতা আর পড়া যাবে না।
শুভদীপ বলছে আলোচনা দারুণ হচ্ছে, চলুক দাদা। না, শুভদীপ বেশিক্ষণ চালানো যাবে না, কারণ অনেকে আছেন তাদের নানা রকম কাজ আছে। হ্যাঁ, আছো তো বেশিক্ষণ চলবে না। সুদীপ, সুদীপ চট্টোপাধ্যায় আমার আরেক তরুণ কবি বন্ধু। সুদীপ বলছে আলোচনা খুব ভালো লাগছে, ধন্যবাদ সুদীপ। চালানো যাবে না, তো তাই বলে নিলাম যে আমার গত 20 বছরের কবিতা চর্চার একটা প্রকাশ্য পরিচয় এই শেষ কবিতাগুলোর বইয়ে ধরা আছে। ফলে এর মধ্যে নতুন কথা আর কিছু বলার নেই। হ্যাঁ, আমার কবিতা সম্পর্কে আমার নিজের নতুন কথা আর কিছু বলার নেই। একই রকম একটা রাস্তা ধরে চলছে। কৃষ্ণপুরী বলছে শিলিগুড়িতেও কোথাও কোথাও বান্ধবনগরে বাড়ি দেখা যায়। হ্যাঁ, বান্ধবনগরে বাড়ি, ঠিকই তো। আমার এই পরের কবিতার বইটি, আনন্দের যে বইটি ছিল, আর অলক্তিকা বা শুভ সন্ধ্যা অলক্তিকা চক্রবর্তী। তো বান্ধবনগরে বাড়ি। হ্যাঁ, বান্ধবনগর বলে জায়গা কিন্তু অনেক জায়গা আছে, তাই না? মানে আমি বান্ধবনগরটা আসলে লিখেছিলাম অন্য নাম, যে 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 অঞ্চলের কথা এখানে আছে আমার এই বইগুলোতে অন্য নাম, তাকে আমি পাল্টে করেছিলাম বান্ধবনগর। তারপর দেখলাম বহু জায়গায় বান্ধবনগর নামে জায়গাই আছে। আমি যেখানে থাকতাম তার কাছাকাছি একটা জায়গা ছিল, সেটা আমি জানতাম না। তো এই হলো ব্যাপার। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শনিবার শান্ত লোকজন। বিশ্বজিৎ আমাদের অত্যন্ত মেধাবী কবিবন্ধু, পেশায় চিকিৎসক, কিন্তু আমাদের খুব প্রিয় কবিবন্ধু। বিশ্বজিতের কবিতা অক্ষবৃত্তের যে ধরন ধরন তাকে সবচেয়ে সক্ষমভাবে ধারণ করে বিশ্বজিতের কবিতা। বিশ্বজিৎ বলে রাখি, তোমার কবিতা আমি একটি জায়গায় পড়েছি, সেটা এখনও বোধহয় দেখানো হয়নি, দেখানো হবে। তো আমি তোমায় জানাবো। তোমার একটি আত্মহত্যা বলে একটি ছোট্ট 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 কবিতা আছে, আত্মহত্যা। সেই কবিতাটা আমি পড়েছি। হ্যাঁ, ওই একটি জায়গায় আমাকে বলেছিল পড়তে অনেকের কবিতা, আমি শুধু তোমার কবিতা পড়েছি এবং আমার কবিতা পড়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। শনিবার শান্ত লোকজন। হ্যাঁ, তো আমি বিশ্বজিৎকে মনে করি, আমি তোকে বলছিলাম বিশ্বজিৎ, আমার এই সোমবার আত্মীয় স্বজন দাদা 650 ভিউ অলরেডি হয়ে গেছে, বাড়ছে প্রতি সেকেন্ডে। এই মুহূর্তে 27 জন হয়ে গেছে, আড্ডা জমে গেছে। আড্ডা তো জমবেই, কবিরা আছেন, বন্ধুরা আছেন, তোমরা আছো। হ্যাঁ, আড্ডা জমবে না? কবিতা নিয়ে কথা বলার লোক এখনও আছে, বলার লোক নয়, শোনার লোক আসলে অনেকে আছে। আমি যে কথাগুলো বলছি এটা আসলে কিন্তু আমি নিজেকেও বলছি, আমি বারবার একটা কথা বলি, কবিতা পড়ার চেয়ে আমি কবিতা নিয়ে কথা বলতে বেশি ভালোবাসি। আমি লিখেছি না আজকে যে কবিতা পড়ার মধ্যে নিজেরই হোক অন্যেরই হোক একটা সৃজনশীলতা, উচ্চ সৃজনশীলতা থাকে, যেটা আমি কথা বলবার সময়ও রক্ষা করতে চাই। এই সৃজনশীলতা উজ্জ, লুপ্ত এবং গুপ্ত। আমি পাপড়ি অসাধারণ আলোচনা, ধন্যবাদ পাপড়ি ভালো থেকো। এটা আমি এই কথা বলার মধ্যেও রক্ষা সম্প্রসারিত করতে চাই। হ্যাঁ, আমার বিশ্বজিৎ আবার লিখেছে একটি ট্রেনের শব্দ, স্নিগ্ধ আয়োজন। বিশ্বজিৎ এভাবে এই মোচড়গুলো বিশ্বজিতের কবিতার ধরেন। হ্যাঁ, মোচড়গুলো ছোটো ছোটো বাঁক, 3 লাইনের পরে একটা বাঁক, 3টে শব্দের পরে একটা বাঁক, 2টো শব্দ নিয়ে একটা ঘরানা। এটা হচ্ছে বিশ্বজিতের কবিতার একটা ধরন। হ্যাঁ, একটা গতিময় একটা ধরন। গতিটা কিন্তু সরল লেখায় চলছে না, একটু বেঁকে যাচ্ছে, একটু বেঁকছে আবার যাচ্ছে। পাঠক হয়তো ভাবছেন এই তো সরল লেখায় পড়ে গেলে, আবার একটু এগিয়ে ডান দিকে ঘুরে গেল। সবসময় একটা গতিটা সর্পিল কিন্তু সরল, মারাত্মক ব্যাপার। সর্পিল অথচ সরল গতিতে কবিতা লেখা কিন্তু সহজ নয়। আমার চেয়ে বন্ধুরা আরও ভালো বুঝবেন, বেশি ভালো বুঝবেন। সর্পিল অথচ সরল গতিতে কবিতা লেখা খুব কঠিন, খুব কঠিন। বিশ্বজিতেরই একটা ধরন আছে। শিবাজি বলছেন অক্টোবর আত্মবিশ্বাস। আরে ঠিক আছে, ধন্যবাদ। তো গত 20 বছরের কবিতা নিয়ে আর কিছু বলার নেই। একই একটা ধরনে আমি লিখছি। এই বান্ধবনগরে বাড়ি, যে বইটার কথা কৃষ্ণপ্রিয় বললেন, বান্ধবনগরে বাড়ি, একটি আহত রূপকথা, অভিমতহীন, তারপর আমার শেষ বইটি যে বেরোলো গত বছর, কী নাম,
ভেতরের অসম্পূর্ণ ঘর, ও আরেকটা বই বেরিয়েছে, ভেতরের অসম্পূর্ণ ঘরের পরে আরেকটা বই বেরিয়েছে, তার নাম হচ্ছে এইটি বলে উপাসনা জ্যোতিচিহ্নময়, শেষ বই। তো সবগুলো বই আসলে বেরিয়েছে ওই আনন্দ সিগনেট ইত্যাদি থেকে, কিন্তু বইগুলোর ঘরানা একই। ফলে এগুলো নিয়ে পার্থপ্রতিম বলছে আলোচনা খুব প্রাণবন্ত হচ্ছে। হ্যাঁ, শুভদীপ বলছে, হ্যাঁ প্রশ্ন, কী প্রশ্ন দেখি? হ্যাঁ প্রশ্নটা বলো শুভদীপ। হ্যাঁ, এই তো এসছে। আপনি কখনো কোনো কবির লেখায় প্রভাবিত হয়েছেন? সেই প্রভাব আপনার লেখায় কেমন দেখা গেছে? আপনি সেখান থেকে বেরিয়ে কে ভেবেছেন? হ্যাঁ, ভালো বলেছ। প্রথম দিকে আমি দুজনের খুব বশ ছিলাম, অনুগত ছিলাম। একজন হচ্ছে, তো আগেই বলেছি, রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী। আর একজন ঠিক বিপরীত ঘরানার কবি, তার নাম হচ্ছে মণিভূষণ ভট্টাচার্য। আশ্চর্য ব্যাপার, দুজন কিন্তু দুটো আলাদা মাত্রা, আলাদা গোত্রে, আলাদা ঘরানার কবি, অথচ এই দুজনের প্রতি দুজনের প্রত্যক্ষ প্রত্যক্ষ স্নেহ আমি পেয়েছি। প্রত্যক্ষ মানে খুবই ঘনিষ্ঠ স্নেহ আমি পেয়েছি। এবং রমেনবাবুর কবিতার যে যে একটা একটা গুপ্ত গুপ্ত একটা ধরন আছে না, গুপ্ত অথচ সহাস্য, হ্যাঁ, অথচ প্রতারক। একই সঙ্গে গুপ্ত এবং সহাস্য যে ধরনটা হয়, সে সবসময় প্রতারক হবে, সবসময় প্রতারক হবে। এই গুপ্ত এবং সহাস্য ধরনের যে প্রতারণা, আমি সেই প্রতারণার অনুগত ছিল। এই প্রতারণার ধরনটা বাংলা কবিতা থেকে হারিয়ে যাচ্ছে। আছে আছে কিছু কিছু আছে, কিন্তু মূলত হারিয়ে যাচ্ছে। এই গুপ্ত এবং সহাস্য প্রতারণার বশ থাকার ফলে আমার ওই যে প্রথম দিকে, এই যেটা বলেছিলাম, প্রথম দিকের কবিতার মধ্যে একটা এ ছিল, গুটিয়ে থাকার একটা ব্যাপার ছিল, গোপন রাখার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, পাঠককে ধরতেই দেবো না আমি কি বলছি, তা এই একটা একটা মন ছিল। সেই মনটা আমি পেয়েছিলাম রমেনবাবুর কাছ থেকে। হ্যাঁ, মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত রসিক, মেধাবী, হ্যাঁ, সহমর্মী মানুষ। হ্যাঁ, বাংলা কবিতায় যে একটা কুটতার যে ঐতিহ্য, সেটা শুরু হয়েছে রমেন্দ্র কুমার থেকে। সেই 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 ধারালো, তির্যক, গুপ্ত অথচ সহাস্য কুটতা বাংলা কবিতায় শুরু করেছেন রমেন্দ্র কুমার। তারপরে অনেকেই লেখা আছে, সেই তার একটা প্রবাহ থেকে গেছে। আমি নাম করছি না কারো, অনেকের লেখা সেটা থেকে গেছে। আমার প্রথম দিকের লেখার মধ্যে সেই 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 ঘরানার প্রতি একটা বশ্যতা সচেতনভাবে আমি স্বীকার করেছিলাম। আবার একই সঙ্গে মণিভূষণ ভট্টাচার্যের কবিতার যে প্রখরতা, যে দাপট, সেই প্রখরতা আমার কবিতার কোনো কবিতার ভেতরে ছিল। আমি সেই দাপট, সেই প্রখরতাটা আমি রক্ষা করিনি। এই জন্যে এটা আমি যে খুব সচেতনভাবে করেছি তা নয়, কিন্তু এইটা আমার ভেতর থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি আমাকে যদি এখনও বলা হয় যে কোন কবির লেখা নিয়ে কথা বলতে আমার ভালো লাগবে, আমি সাবলীল হব, হ্যাঁ, কোন কবির, তাহলে আমি প্রথমেই নাম করব দুজনের, যে দুজনের কথা বললাম, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী এবং মণিভূষণ ভট্টাচার্য। ওই বাবা, মণিভূষণ ভট্টাচার্য বাংলা কবিতা লেখাটা পেলে ভালো হতো। একটা লেখা লিখেছিলাম, কোথায় জানো, মানে বাংলা কবিতাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটু পরে, আগে মণিভূষণ ভট্টাচার্য বাংলা কবিতায় যে ধমকের ধরনটা যে কবিতায় ব্যবহার করা যায়, ধমকের ধরনটাকে যে কবিতায় ব্যবহার করা যায়, আগে যে কবিতা করে তোলা যায়, কবিতাকে দিয়ে যে ধমক দেওয়া হয়েছে, হ্যাঁ,
সেটা এত ধারালোভাবে মণিভূষণের মতো বাংলা কবিতা আর কেউ করতে পারে না। আমি প্রাক্তন বিপ্লবী নই, এখনও বিপ্লবী। স্কাউন্ড্রেলস, আমাকে ইনসাল্ট করার মানে কি? আমি প্রাক্তন বিপ্লবী নই, এখনও বিপ্লবী। সেই বলেছিলেন বিপ্লবী, দেয় মহাকরণে গিয়ে তাকে একটা ওই প্রাক্তন বিপ্লবী পেনশন টেনশনকে একটা দেবার জন্যে একটা ফর্ম ধরিয়ে দিয়েছিলেন একজন আমলা। মণিভূষণ লিখেছিলেন, ফর্মটা নিয়ে ছেড়ে কুচি কুচি করে, হ্যাঁ, উনি বলে বুঝেছিলেন এই কথা। তারপরের লাইনটাও ছিল, শেষ জায়গাটাও ছিল অসাধারণ। তিনি বিবাদী বাগের বেয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে গেলেন। শহীদ মিনার কতটা মানে মানে প্রতীক, কীভাবে কবিতায় কথা বলে, কথা বলে। শহীদ মিনারের দিকে এগিয়ে গেলেন, হ্যাঁ, ভাবা যায়, ভাবা যায়। তারপর ওই গান্ধীনগরের রাত্রির যে এক রাত্রির কবিতাটার যে মাঝখানের 4টে লাইন, বেশ থাকলে ভালো হতো। 4 জনের কথা দিয়ে, একসময় আমার মুখস্থ ছিল এগুলো, 4 জনের 4টি চরিত্রের কথা দিয়ে একটা সমাজের পুরো 4 দিকটাকে দেখিয়ে দিয়েছিলেন মণিভূষণ ওইখানে। দ্যাটস রং, আইন অধ্যাপক বলেছিল, দ্যাটস রং, আইন কেন তুলে নেবে হাতে, মাস্টারের কাশি হতো। কোথায় বিপ্লব, শুধু মরে গেল অসংখ্য হাওয়াতে। তারপরে কে জানো, উকিল সতর্ক হয়, উকিল সতর্ক হয়, বিস্কুট নিয়ে নি রাখো লিখে, হ্যাঁ, চটকলের ছকুমিয়া, এবার প্যাদা বসালা হারামি ওসিকে। ভাবা যায়, ভাবা যায়। এই প্রখরতা, এই মেজাজ, এই ধরন বাংলা কবিতায় কালকেও দিতে পারেনি। আমার কিছু কিছু লেখায় এই ধরনটা এসেছিল, কিন্তু মানে নিজেই, হ্যাঁ, নিজেই ধরনটা আমার কবিতা থেকে ঝরে গেছে, এই ধরনটা চলে গেছে। রমেনবাবুর ধরনটা আমার ধারণা, আমার ধারণা ওই গোপন কুটতার যে ধরনটা ঘরানাটা, সেটা আমার মধ্যে কোনো শব্দের ব্যবহারে বোধহয় এখনও থেকে গেছে বলে আমি বিশ্বাস করি। এছাড়া আমার আর কারো প্রভাব, শুভদীপ, আর কারো প্রভাব আমি আমার কবিতায় পড়েছে বলে আমার মনে হয় না। রণজিৎ দাসের কবিতার প্রতি আমার একটা আনুগত্য আছে, কিন্তু সেটা ওই তীব্রতা, হ্যাঁ, ওই তীব্রতা আমার নেই। ওই তীব্রতার অনুশীলন আমি করিনি। না, আর কারো কবির কথা আমি মনে পড়ছে না যার 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 প্রভাব, হ্যাঁ, আমার কবিতায় আছে বলে আমার মনে হয়। নেই, নেই, নেই। ওই সময়টাই রমনবাবুর ছিল, আর একজন দুজনের ওই সময় সেই সময়ের যারা তরুণ 70-এর কবি তাদের ছিল এগুলো, কিন্তু সেটা কয়েকদিনের জন্য। কিন্তু তারপর আমার আর কিছু নেই। মূলত রমেন্দ্র কুমার এবং 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 কিছু মুহূর্তের জন্য মণিভূষণ ছাড়া আমার কবিতায় আর তেমন কারো প্রভাব নেই। নেই, নেই। তো 1.5 ঘন্টা হয়ে গেছে শুভদীপ। হ্যাঁ, আমি সবার শেষে আমি বের করে রেখেছিলাম কয়েকজনের কবিতা পড়বো বলে, সবার আর পড়ছি না। আমি একজনের কবিতা পড়ি, একটা কবিতা, ছোট্ট কবিতা পড়ি। এইরকম কবিতা, এরকম একই সঙ্গে এরকম কবিতাটাকে পড়ি। কবিতার নাম হচ্ছে এবারে বাঘ, কবির নাম হচ্ছে শ্যামলকান্তি দাস। শ্যামলদা অনেক থাকে না, ওই অনেক ফিল্ম থাকে, অনেক উপন্যাস থাকে, আন্ডার রেটেড বলে একটা কথা আছে না, শ্যামলদার কবিতা হচ্ছে তাই। শ্যামলদার কবিতার যে একটা বন্যতা, হ্যাঁ, একটা বন্যতা, এর চেয়ে ভালো শব্দ আর হয় না, বন্যতা। এইরকম সক্ষম, এইরকম পদচিহ্নময় বন্যতা বাংলা কবিতার আমাদের এই গত 70, 80, 90, এখন তো নেই, কিন্তু ওই গত 60, 70, 80, 90টা বাদ দিচ্ছি, 60, 70, 80-তে এইরকম পদচিহ্নময় বন্যতা
পদচিহ্নময় অথচ প্রকাশ্য, কিন্তু শান্ত, বন্যতা বাংলা কবিতায় আর কারো কবিতায় নেই। একটা কবিতা পড়ি, ছোট কবিতা। হ্যাঁ, আমি জানি না শ্যামলদার কবিতা নিয়ে খুব বেশি কথাও হয় না, লেখাও হয় না, কিন্তু এত জীবন, এত বহুমুখী জীবন তার কবিতার মধ্যে সবসময় কথা বলে, সবসময় গর্জন করে। হ্যাঁ, এটা আমি বাংলা কবিতায় খুব বেশি পাইনি। আমাদের বন্ধুরাও আছেন, নিশ্চয়ই তারাও বলবেন। এবারে বাঘ কবিতা তার নাম। আহাহা ওকে রাগাও মিছিমিছি, শরীরে ওর 7 গাঁয়ের কথা, বরং পাতো আলতো করে কোল, দেখো তো জ্বালা জুড়োতে পারো কিনা। এখনো রাত ফুরোতে ঢের বাকি, কি আর করা, বাইরে গিয়ে বসি। বাইরে হাওয়া সেনাপতির মতো অন্ধকারে ছুঁচ খোঁচায় গায়ে। আস্তে করে পর্দা দাও টেনে, ঘরের জমুক বনের লতাপাতা। এবারে বাঘ বাঘের মতো শোবে, আরামে ওর নয়ন মুদে আসে। কবিতাটা শ্যামলদার ঘরানার থেকে একটু আলাদা, কিন্তু এখানেও দেখতে হবে, এই যে বাঘের কথা বলেছেন, এই বাঘ যে তার গর্জন খাবার নিচে লুকিয়ে রাখে, শ্যামলদার কবিতা হচ্ছে এরকম। তার গর্জন প্রকাশ্য নয়, তার বন্যতা প্রকাশ্য নয়, খাবার নিচে লুকোনো, কিন্তু গর্জনটা সবসময়, গর্জনের ধ্বনিটা আমাদের গায়ে এসে লাগছে, আমাদের সজোরে লাগছে, সরবে লাগছে। হ্যাঁ, এইরকম একটা বন্য গমক, একটা বন্য গমক বাংলা কবিতায়, শ্যামলদা এবং তার পরের বাংলা কবিতায় খুব বেশি নেই, খুব বেশি নেই। জীবন তার সমস্ত নিয়ে, তার সর্বস্ব নিয়ে শ্যামলদার কবিতায়, শ্যামলকান্তি দাসের কবিতায় যেভাবে কথা বলে, তার সর্বস্ব নিয়ে জীবন যেভাবে কথা বলে, এই যে 7 গাঁয়ের জীবন, 7 গাঁয়ের জীবন যেভাবে শ্যামলদার কবিতায় কথা বলে, হ্যাঁ, গা একেবারে শিরশির করে ওঠে, শিরশির করে ওঠে। এত লতাগুল্মময় ভাষা বাংলা কবিতায় আর কারণ নেই। এত লতাগুল্মময় ভাষা কবিতায় শ্যামলদা এবং তারপরে, এখন তো নেই, কিন্তু ওই গত 30-40 বছরের বাংলা কবিতায় এত লতাগুল্মময় ভাষা বাংলা কবিতায় আর কারণ নেই। শ্যামলদার কবিতা নিয়ে আমার ইচ্ছে আছে একদিন, শুধু শ্যামলদার কবিতা নিয়ে, শুধু শ্যামলদার কবিতা নিয়ে একদিন কথা বলবো, যেখানেই হোক কথা বলবো। লতাগুল্মময় ভাষা, ভালো বলেছি, লতাগুল্মময় ভাষা, এই কথাটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। লতাগুল্মময় ভাষা ঠিক পেয়ে গেছি। চেষ্টা করলে শব্দ ঠিক চলে আসবে হাতের কাছে, চেষ্টা করলে শব্দ কতক্ষণ পালিয়ে বেড়াবে, কতক্ষণ পালিয়ে বেড়াবে। থাবাটা রাখলে শব্দকে কবজা করতে, শব্দকে কাবু করতে বেশিক্ষণ লাগে না। চেষ্টা করতে হয়, ধৈর্য ধরতে হয়। ধৈর্য আমি ধরেছি, বন্ধুরা আমার চেয়ে অনেক বেশি ধৈর্য ধরে এতক্ষণ রয়েছে, তাদেরকে আর কি বলবো। তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদেরকে ভালোবাসা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শুভদীপ, আলো পৃথিবীর এই যে উদ্যোগ, এই যে যাপন চিত্র কথা, হ্যাঁ, তার উদ্যোগে আমাকে সামিল করার জন্য শুভদীপ, তোমাকে আমি তোমাকে এবং তোমার সঙ্গে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমার যে বন্ধুরা এখানে এতক্ষণ ছিলেন, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বন্ধু এতক্ষণ এখানে ছিলেন, তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি আজকে শেষ করলাম। নমস্কার এবং ধন্যবাদ।